আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে মধ্যে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আসলে সারাদিনের ক্লাস শেষে আমি ক্লান্ত হয়ে প্রায় 9টার দিকে আসছি এবং প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠে দেখে অলমোস্ট প্রায় কয়টা বাজে, 10টা 20-এর মতন বাজে। তো তারপর একটা সেট আপের ব্যাপার আছে এবং তোমাদের পুরো লেকচারে কি কি পড়াবো এই ব্যাপারটা হইতেছে জাস্ট একটু আমি জাস্ট সাজিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওকে, তো একটু জানাও আমার কথা কি ভালোভাবে শুনতে পারছো কিনা এবং আমার বোর্ডে যে একটা সমযোজী বন্ধন লিখে রেখেছি এটা কি বুঝতে পারছো কিনা, এটা একটু জানিয়ে দাও। একটু যারা একটু জলদি শেয়ার করে দাও, একটু জলদি শেয়ার করে দাও, একটু জলদি শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও এবং সবাই যেন চলে আসে। আমরা 1 মিনিট সময় নিই, তার মধ্যে একটু বলো যে কেমন আছো সবাই। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দিনকাল কেমন চলছে একটু এটাও বলো। হ্যাঁ, আমরা ক্লাস ইনশাল্লাহ অনেক অনেক উপকারী একটা ক্লাস হবে। তৃতীয় চ্যাপ্টার তোমরা অনেকেই জানো, গতকাল ক্লাস করেছো বা গত যে লেকচারটা তোমরা ক্লাস করেছো জানো অনেক তোমাদের জন্য ইফেক্টিভ ছিল। আজকে লেকচারটা অনেক ইফেক্টিভ। একটু জলদি শেয়ার করে দাও এবং তোমাদের যেন সবাই চলে আসে। যদিও 11টা বেজে গেছে, হয়তো অনেকেই ঘুমাইতে চলে যাবে, বাট ইনশাল্লাহ আগামী লেকচারগুলো আমরা 10টার মধ্যে স্টার্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন করছে, 14 জন যদিও আছে। ইনশাল্লাহ আশা করি আরো বেশি বাড়বে, কারণ রাত 11টা হয়তো অনেকেই ঘুমিয়ে পড়ছো। ক্লাস চলতে থাকলে ইনশাল্লাহ আরো বাড়বে। আমরা তাহলে আর কথা না বাড়িয়ে ইনশাল্লাহ ক্লাসে চলে যাই। আমরা আজকে যেটা পড়বো সেটা রোডম্যাপ দেখাবো না এখনই, কারণ নাহলে চলে যাবে ইনশাল্লাহ। তবে দেখো ইনশাল্লাহ আমরা স্টার্ট করতেছি কি আমরা সমযোজী বন্ধন। প্রথমত এই সমযোজী বন্ধনে প্রথমত আমি একটু জাস্ট মিউট করতেছি, নাহলে বেশি চিল্লাবে, আমার কানের মধ্যে শব্দ পড়বে। দেখো এই সমযোজী বন্ধনের মধ্যে আমরা বন্ধনের উপর ডিপেন্ড করে, দ্যাট মিন্স শেয়ার। সমযোজী বন্ধনটা কি ছিল বলতো? সমযোজী বন্ধন, দেখো অনেক তাড়াতাড়ি, অনেক ডিপলি যাব, অনেক তাড়াতাড়ি যাব, বাট দেখো একেবারে স্টার্টিং থেকে সমযোজী বন্ধনের মধ্যে কি একটা কথা ছিল? শেয়ার ঘটত। শেয়ার, এই শেয়ারের উপর ডিপেন্ড করে আমাদের দুই ভাবে হইতে পারে। সেটা ইলেকট্রন শেয়ার, আরেকটা হইতে পারে অরবিটাল শেয়ার। এটা আমার কি শেয়ারের উপর ডিপেন্ড করে। সমযোজী বন্ধন বা সমযোজী বন্ধনে আবদ্ধ যে যৌগগুলো থাকে তাদেরকে আমি বলি সমযোজী যৌগ। কোভ্যালেন্ট কি বলে দেখো কোভ্যালেন্ট বন্ডে যেগুলো থাকে সমযোজী যৌগ। সে সকল সমযোজী যে যৌগগুলো হয় তাদেরকে আবার আমি 4 ভাগে ভাগ করতে পারি। কিসের ভিত্তিতে? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল, কি কোন ফান্ডামেন্টালের ভিত্তিতে আমি এটাকে ভাগ করতে পারি? সেটা ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের ভিত্তিতে, এন্ডেল ভিত্তিতে আমরা বের করতে পারি। ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। বাংলাতে যদি লিখি সেটা কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। সেটা কি কি হইতে পারে? সমযোজী যৌগগুলো একেবারে পিওর কোভ্যালেন্ট হইতে পারে। সেটা একেবারে কি যে কি বলে পিওর সমযোজী যেটা বলে, বা পুরোপুরি পুরো দস্ত সমযোজী, দ্যাট মিন্স সমযোজী যৌগ। এটার আমি পিওর বলতেছি, পিওর। ওকে, আমার হইতে পারে অপোলার সমযোজী যৌগ, আমার হতে পারে পোলার সমযোজী যৌগ, আমার হইতে পারে আয়নিক সমযোজী যৌগ। ওকে, আমরা একটা একটা করে যাব, তবে তার আগে একটু দেখে নি তোমরা কি রে ভাই এত কমে নেমেছো?
যাই হোক, ব্লার হচ্ছে না ভাইয়া, সব ঠিক আছে, সব ঠিক আছে। একটু জাস্ট হচ্ছে আমরা দেখিনি, ব্লার হচ্ছে না ভাইয়া, সব ঠিকঠাক আছে, আমার এখানে সব ঠিকঠাক দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে সায়েদা জয়েন করছো। একটু হচ্ছে তোমরা যারা যারা আছো একটু জলদি শেয়ার করে দাও ইনশাআল্লাহ। দেখো তাহলে দেখো আমাদের সমযোজী বন্ধনগুলো দেখি, আমার ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে হইতে পারে, অরবিটাল শেয়ারের ভিত্তিতে হইতে পারে। আবার আমি যদি সমযোজী বন্ধনে আবদ্ধ যে যৌগগুলো থাকে অর্থাৎ বন্ধনে আবদ্ধ যে যৌগ তাদেরকে আমি বলি কি সমযোজী যৌগ। সেগুলো হতে পারে সমযোজী বা পিওর সমযোজী, হইতে পারে অপোলার সমযোজী, হইতে পারে পোলার সমযোজী, হইতে পারে আয়নিক সমযোজী। এই হচ্ছে আমার সমযোজী, আমার কাহিনীর একটা হচ্ছে কি আমি একটা চার্ট আঁকছি। তো আমরা আস্তে আস্তে প্রথম হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যাব, দেন হচ্ছে আস্তে আস্তে অন্যদিকে যাব। দেখো প্রথমে আমি যাচ্ছি কি ইলেকট্রন শেয়ার, সেটা হলো ইলেকট্রন শেয়ারের যদি আমি বলি যে একটা করে যদি ইলেকট্রন শেয়ার মানে একক বন্ধন যদি ধরি, একক বন্ধন হইতে পারে দ্বিবন্ধন, হইতে পারে ত্রিবন্ধন। কেমন? একক বন্ধন তো তোমরা কি জানো, যেমন আমার হাইড্রোজেন হাইড্রোজেন, হইতে পারে আমার NH3। কেন? এই যে নাইট্রোজেনের যে তিনটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, তার সাথে আমার হাইড্রোজেনের একটা বন্ধন, নাইট্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন, নাইট্রোজেনের একটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন। এই হচ্ছে আমার কি তিনটা। এই তিনটা বন্ধন হইলে কি আসলে প্রতিটা কি একটা করে বন্ধন আছে, তাই না? আচ্ছা, দ্বিবন্ধন মানে একটা জিনিস চিন্তা করো যে অক্সিজেনের আমার যোজনী কত 2 আমরা জানি, কারণ অক্সিজেনের শেষ কক্ষপথে আমার কি থাকে 2p1 থাকে, 2pz1 থাকে, তাই না? আমরা জানি এটা কিভাবে থাকে। আমরা যদি দেখি যে অক্সিজেন আমি এই যদি দেখি 1s2 2s2 2px2 দেন হচ্ছে কি 2py1 2pz1, শেষ কক্ষপথে যে অযুগ্ম বিজোড় ইলেকট্রনগুলো থাকে তাদেরকেই তার যোজনী বলি। তার অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এবং সেইভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে যখন জড়িত হবে তখন এই 2py ইলেকট্রন আর একটা 2pz ইলেকট্রন পরস্পর কি তোমার ইলেকট্রন শেয়ার হবে, এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় কি এই অক্সিজেন এটার ইলেকট্রন মনে করো হচ্ছে এরকম, এবং এই অক্সিজেন এটার ইলেকট্রন মনে করো ডট ডট, এইভাবে কি একটা বন্ধন একটা বন্ধন। আর এই মুক্ত জোড় বা হচ্ছে বাকিগুলো তোমরা দেখিয়ে দিতে পারো, যেখানে কি ছিল যে ডাবল বন্ধন এরকম তোমরা দেখাইতেছো, এই যে এরকম দেখাইতেছো, বাকি ইলেকট্রনগুলো দেখাইতে পারো। ওকে, তো এটা হচ্ছে কি আমার অক্সিজেন গঠন। আচ্ছা, এগুলো আমরা জানি, জাস্ট একটু কনসেপ্টটা আলোচনা করতেছি। তারপর ত্রিবন্ধন, মনে করো নাইট্রোজেন অণু, এই নাইট্রোজেন অণুটা কিভাবে আমার গঠিত হয়, যেমন নাইট্রোজেনের শেষ কক্ষপথে আমার থাকে কি, দেখো নাইট্রোজেন কত 7, তখন শেষ কক্ষপথে থাকে কি 1s2 2s2 2px1 2py1 2pz1। তার মানে এটার অযুগ্ম ইলেকট্রন 3টা, দ্যাট মিন্স এটার যোজনী হচ্ছে 3। একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সঙ্গে যখন ইলেকট্রন শেয়ার ঘটে তখন এটার একটা ইলেকট্রন আরেকটা নাইট্রোজেনের 2px1, এটার একটা ইলেকট্রন 2py1 এর একটা ইলেকট্রন আরেকটা নাইট্রোজেন 2py1, এটার 2p1 এর একটি, এইভাবে তিনভাবে হচ্ছে হয় কি নাইট্রোজেন বন্ধনটা গঠন করে। এই যে এরকম এখানে দেখো যে 2s2 অর্থাৎ শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, সেটা কিনা কি মুক্তজোড় হিসেবে আছে। এই যে তুমি দেখতে পাচ্ছ, এই মুক্তজোড়টারে তুমি এইভাবে দিতে পারো, এইভাবে দিয়ে দিতে পারো। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এই হচ্ছে কি আমার এর ভিত্তিতে, এটা হচ্ছে আমার ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে। আই রিপিট, এটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে আমি সমযোজী বন্ধনরে আমি ভাগ করি, যেটা আমরা 9 10 এ পড়েছি। আই রিপিট, যেটা আমরা 9 10 এ আমি পড়েছি। ওকে, এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছি, কোনো তো সমস্যা নেই, তাই না? আমাদের 10 মিনিট ক্র্যাশ কোর্সে বোর্ডে নিলে ভালো হইতো, এই বোর্ডে নিলে ভালো হতো, ভালোবাসা নিন। এই বোর্ডেই তো নেই, বোর্ড তো ভাই একটাই রে ভাই, এই বোর্ডেই তো নেই। ওকে, আচ্ছা, এই পর্যন্ত তো আশা করি বুঝতে পারছি, এইগুলো তো 9 10 এর বেসিক, এই পর্যন্ত তো বুঝতে পারছি আশা করি, তাই না? কি রে ভাই, বোর্ড তো এই বোর্ডেই নেই, আজকে আবার এটা বলতেছো কেন? একই বোর্ডেই তো 10 মিনিট স্কুলে ক্লাস নেই। যাই হোক, ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝতে পারছি। আচ্ছা,
তারপর যেটা হয় যে আমি এটা তো পড়ছি, তারপর যেটা লাগে সেটা হচ্ছে যে আমি যদি দেখি অরবিটাল শেয়ার, তো অরবিটাল শেয়ারের ক্ষেত্রে আমাদের যেটা স্বাভাবিকভাবে আমরা 2D অর্থাৎ বোর্ডের উপর একে আমরা দেখাইতে পারবো, সেই 2D অর্থাৎ জটিল জগতে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট নরমাল যদি অরবিটাল শেয়ারগুলো দেখি তাহলে সেখানে কি হয় যে আমার তিনটা অরবিটাল যদি লিখি যে এস অরবিটাল, পি অরবিটাল আর হচ্ছে ডি অরবিটাল আর এফ তো থাকি, তো এই দুইটার তো আমরা স্কিপ করতেছি কারণ এইগুলো কি আমি জটিল যোগের ক্ষেত্রে আমার প্রয়োজন হয়। তো এস এর আমার যে আকারটা সেটা তো হচ্ছে আমরা কি জানি ডাম্বেল আকার, আর পি কয়টি হইতে পারে, পি হইতে পারে পি এক্স হইতে অরবিটাল হইতে পারে, পি ওয়াই অরবিটাল হইতে পারে, পি জেড হইতে পারে। তো পি এক্স পি ওয়াই পি জেড এটার ক্ষেত্রে কি হয়, পি এক্স মানে কি যে তোমার ডাম্বেল আকারটা যেটা এক্স অক্ষ বরাবর কি পদক্ষেপটা থাকবে, অধিক্রম থাকবে, এই যে এটা এক্স অক্ষ বরাবর। এখন দেখো এক্স ওয়াই জেড নিয়ে কোনো প্যারা নাই, আই রিপিট এক্স ওয়াই জেড নিয়ে কোনো প্যারা নাই, কারণ এক্স আর ওয়াই আর জেড প্রতিটা কি 90 ডিগ্রি 90 ডিগ্রি, প্রতিটার সাথে প্রতিটা 90 ডিগ্রি। তার মানে আমি হচ্ছে এই ওয়াইটা আমি এইভাবে দিতে পারি, এইভাবে দেওয়া মানে আসলে তোমার দিক টাক করা, এই জিনিসটা আসলে এইভাবে রাখা। এখন একটা জিনিস দেখো, যদি আমার এটা একটু যদি এরকম হয়, এটা মনে করো এভাবে আছে, এখন তুমি যদি জিনিসটা এইভাবে দেখো, এইভাবে দেখো, তখন তোমার কাছে কি মনে হবে, তোমার কাছে মনে হবে না যে এটা আসলে এইভাবে আছে, দ্যাট মিন্স এটা লেগে আছে, তোমার দিক কিন্তু এটা টাক করা, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে তো আমার পি এক্স, আর যদি আমি পি ওয়াইটা দেখতে চাই, দেখো এটার এক্স অক্ষ ধরলে আমি এটার ওয়াই ধরতে পারি বা এটার ওয়াই ধরতে পারি, এটারে যদি ওয়াই ধরি তাহলে এটা হচ্ছে জেড, আই রিপিট, তাহলে এটার যদি আমি ওয়াই ধরি তাহলে আমার কি হবে, এটা হচ্ছে আমার পি ওয়াই, আর যদি আমি পি জেডটা দেখতে চাই, পি জেডটা হচ্ছে তাহলে কি আমার উপরের দিকে, এটা হচ্ছে পি জেড। ওকে, এই হচ্ছে কি পি এক্স পি ওয়াই পি জেড। এবারে ভাবিতে প্রশ্ন আসছিল ডি এর অরবিটালগুলো এঁকে দেখাও এবং হচ্ছে লিখো, যেহেতু এবারে 19 কি বলে 20 তে এটা আসছে, তার মানে 21 এ এটা আসতে পারে। যারা 21 ব্যাচের আছো ভার্সিটি ডিউ এর রিটেনের জন্য এটা টুকে রাখতে পারো, এই সোজা জিনিসগুলো আসতে পারে। ওকে, আচ্ছা, তো তোমাদের আরেকটা জিনিস শিখাই, যেহেতু হচ্ছে তোমাদের কি আমি কোথায় ছিলাম, আমি অরবিটাল গুলো দেখাচ্ছি এবং এটার মাধ্যমে অরবিটাল শেয়ারের ব্যাপারটা আমি ক্লিয়ার করব। তো করার আগে একটা জিনিস বুঝাবো, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে অরবিটাল তো আমি হচ্ছে দেখাইছি, অরবিটাল শেয়ারে যাওয়ার আগে জাস্ট আমি ডি এর আকৃতিটা বুঝাবো, কারণ তোমাদের ডি এর আকৃতি বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ বইগুলোতে ইন্টারনেট থেকে ডিরেক্ট সার্চ দিয়ে হচ্ছে জাস্ট কপি পেস্ট করে, যার ফলে দেখো ইন্টারনেটে হচ্ছে অনেক চিত্র থাকে, ইন্টারনেটে হচ্ছে দেখে একটা 3D চিত্র, এটারে আমরা যদি হচ্ছে একেবারে 2D আকারে দেখাইতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে সব চিত্র ভালোভাবে দেওয়া থাকে না। তাই তোমাদেরকে আমি হচ্ছে ডি এর যে লেখচিত্রটা সেটা হচ্ছে আমি যেভাবে এঁকে দিব, যেহেতু এবারে আসছে তার মানে অন্য ভার্সিটিতে আসতেই পারে, বুঝতে পেরেছো, তোমার কলেজেও আসতে পারে, ডি এর লেখচিত্রগুলো আঁকো। তো সেক্ষেত্রে একটু আমার ভাই ফলো করো যে এটা কিন্তু ইলেকট্রো অরবিটাল শেয়ার না, জাস্ট একটু আউট অফ দা বক্স, যেহেতু এবারে আসছে ডি এর আকৃতিগুলো কেমনে আঁকবা, দেখো তুমি সবগুলো এরকম দিয়ে দিবা, খুব ভালো করে বুঝো যে ডি এর কি কি হইতে পারে, ডি এক্স ওয়াই হইতে পারে, ডি ওয়াই জেড হইতে পারে, ডি জেড এক্স হইতে পারে, ডি এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার হইতে পারে, ডি জেড স্কয়ার হইতে পারে, তাই না, এইগুলো কি হইতে পারে, তাই না। আচ্ছা, তাহলে দেখো প্রথম ডি এক্স ওয়াই আমি হচ্ছে প্রথমত দেখো প্ল্যান লিখবো, প্ল্যান মানে তল। ওকে, এই যে এক্স ওয়াই বলতে কি বোঝায় সেই জিনিসটা তোমার বুঝতে হবে। দেখো এই ডি এক্স ওয়াই বলতে বোঝায় যে তোমার এই ডি যেটা, ডি এর আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল, আই রিপিট ডাবল ডাম্বেল, একটা ডাম্বেল আর একটা ডাম্বেল ক্রস আকারে থাকবে। এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই তলের মধ্যে হচ্ছে এই ডাম্বেলটা থাকবে, বুঝতে পারছো। আর ওয়াই জেড মানে ওয়াই আর জেড এর মধ্যে তলের মধ্যে, ধরো তল মানে হচ্ছে দিস ইজ আ প্ল্যান, এটা একটা তল, যেই তলের মধ্যে আমরা যদি চিন্তা করি, মনে করো ইফ ইট ইজ আ প্ল্যান দেন এক্স ওয়াই ইজ লাইক দ্যাট, যে হচ্ছে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, আমার এই যে আমার ডি এর একটা আছে, এই যে একটা ডাম্বেল এইভাবে আর একটা ডাম্বেল এইভাবে। ওকে, এটা হচ্ছে এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই তলের মধ্যে। এখন এখানে যদি আমার জেড যদি এটা হয়, কলমটা যদি আমার জেড হয়, আর কলমের জেড অংশ এখানে যেমন আছে, এই দিক দিয়ে যেমন আছে, মনে করো ওই পাশ দিয়ে হচ্ছে কি আমার হাতের এই পাশ দিয়ে আছে। এখন এই যে কলমের অংশটা দেখতেছো, এই বরাবর কি কোনো ইলেকট্রন অধক্ষেপ নাই, ব্যাপারটা বুঝো। তাহলে আমার এক্স ওয়াই তলের মধ্যে যখন হয়েছে তখনই আমার কি হয়েছে, এই প্ল্যানটার আমি কি বলতেছি, আমি হচ্ছে ডি এক্স ওয়াই বলতেছি। এখন সেম টু সেম আমি যদি বলি যে ডি ওয়াই জেড, তখন আমরা কি করি, আমরা প্ল্যানটার এখানে ওয়াই আর জেড ধরবো, ওয়াই জেড ধরবো, তাহলে যেটা নাই সেটাকে আমি কি লম্ব বরাবর ধরবো। সেম টু সেম দেখো 2
তারপর হচ্ছে জেড এক্স, যদি জেড এক্স বলে তাহলে এটার জেড ধরবো, এটার এক্স ধরবো, জেড আর এক্স প্ল্যান ধরবো, প্ল্যান ধরে যেটা নাই, যেমন জেড এক্স এ কি নাই, ওয়াই নাই, তাহলে সেটা হচ্ছে আমি লম্বা বরাবর ধরবো। এখন লম্বা বরাবর ধরাটা কি, তুমি তো আঁকতে পারবে না। লম্বা বরাবর ধরা মানে এটা যদি একটু বাঁকাও তখন কি তোমার দেখা যাইতেছে না যে এই যে একটু যদি বাঁকাও, ব্যাপারটা দেখো, এই যে একটু যখন বাঁকাও তখন হচ্ছে এই অক্ষর একটু উপরে এটা দেখা যাইতেছে, বুঝছো? তাহলে এটা তুমি যদি আঁকতে চাও যে এই যে নিচের অক্ষরটা এটা একটু উপরে দিলেই হয়ে যায়। তাহলে দেখো তুমি কি এই যে ডাবল ডাম্বেলটা এক্স ওয়াই মানে এক্স ওয়াই তলের মধ্যে এই ডাবল ডাম্বেলটা হবে, এই যে ডাবল ডাম্বেলটা দিছো দিয়ে হচ্ছে কি করবা, জাস্ট এটা এই যে এই রেখাটা, এটা যেটা তোমার দিক তাক করা ছিল এটারে মনে করো একটু জাস্ট ঘুরাইছো, দেন কি এটা আঁকার জন্য এভাবে লিখছো। তাহলে এক্স আর ওয়াই, তাহলে আমার যে নোডাল প্ল্যান সেটা কি হবে, জেড, মানে হচ্ছে যেখানে কোনো ইলেকট্রনের অধক্ষেপ নাই। সেম টু সেম ওয়াই জেড এর জন্য এরকম ওয়াই আর জেড দিয়ে দাও, ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এর জন্য এরকম একটা ডাবল ডাম্বেল আঁকো, দিয়ে হচ্ছে আবার কোন অক্ষ বরাবর ইলেকট্রন অধক্ষেপ নাই, এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর দিয়ে দাও এক্স, এটা হচ্ছে এক্স। বুঝতে পারছি? জাস্ট আমি তল আকারে দিতেছি, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং সবচেয়ে কম ভুল হওয়ার ওয়ে। ওকে, আচ্ছা, তারপর একটা যদি দেখি এক্স স্কয়ার থেকে সরি এরপর এটা হচ্ছে জেড এক্স। জেড এক্স তাহলে কি, জাস্ট এটা ভিন্ন ইয়া করো, এখানে দাও জেড, এখানে দাও এক্স, জেড এক্স, তাহলে নাই কোনটা, ওয়াই নাই, তাহলে এখানে দাও ওয়াই, যেটা নাই এটা ওয়াই। ওকে, বুঝছো? আচ্ছা, এই যে এক্স ওয়াই এটা একটা তল, আমরা একটা তলের জন্য কি জানি, লম্ব এবং হইতেছে কি আমাদের হইতেছে কি জানি যে লম্ব লাগে এবং ভূমি লাগে, এই দুইটা জিনিস নিয়ে 2D জিনিস নিয়ে আমাদেরকে একটা তল হয়, তাই না? আচ্ছা, এরপরে যেটা বোঝাই দেখো, আমার এখানে একটা এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার, তার মানে এখানে একটা এক্স দিতেছে এবং একটা ওয়াই দিতেছে, তার মানে এই তিনটা হচ্ছে আমার অক্ষ, এই তিনটা হচ্ছে আমার প্ল্যান, বা এই তিনটা হচ্ছে আমার কি তল বরাবর হইলেও আমার এটা যখন আঁকবো তখন এটা আঁকতে হইলে আমার অক্ষের কাহিনী নিতে হচ্ছে, কারণ কি এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বুঝছে, তার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মানে কি, এটা তো বুঝছি সবাই, এটা তো সবাই বুঝছি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মানে কি, জাস্ট এটা অক্ষ, এটা দেখায় দিতেছে, আগেরটা কি ছিল, প্ল্যান ছিল বা তল ছিল, যার ফলে আমরা তলের উপর রেখেছি, অক্ষের উপর আঁকিনি। তাহলে আমি কি করতেছি, যেটা দিছি এক্স আর ওয়াই বরাবর হইতেছে কি আমার এই ডাবল ডাম্বেলটা হবে, এটা একটা ডাম্বল আর একটা ডাম্বল, এই যে এরকম, আর এই যে এটা জেড। বুঝতে পারছি? তো এরকম যখন থাকবে যে এটা এক্স এটা ওয়াই, এটাকে বলতেছি আমি ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। বুঝছি, খুবই সোজা জিনিস, বইয়ে গেলে জীবনও বুঝবা না। আচ্ছা, তারপর একটা দেখো যে ডি জেড স্কয়ার, দেখো তো ভাই শুধু ডি জেড স্কয়ার ছিল, ডি জেড স্কয়ার মানে কি একটা জেড অক্ষ, এখানে কোনো একটা অক্ষ দিছে, জাস্ট একটাই অক্ষ, তাহলে এটা কিন্তু কোনো প্ল্যান না। ওকে, তাহলে এক অক্ষ বরাবর মানে কি, জাস্ট ওই অক্ষ বরাবরই আমার কি হবে, যে এটা হবে। তাহলে কিভাবে আমরা আঁকবো দেখো, আমরা কিভাবে আঁকবো, খুবই সোজা, আমরা মনে করো জেডটা এখানে রাখলাম, এখানে যদি জেড রাখি তাহলে এখানে এক্স আর এখানে ওয়াই আমরা জানি রাখতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। তখন জাস্ট এই যে এটারে আমি এখানে দিয়ে দিলে কি আমার এটা ডি জেড স্কয়ার হয়ে গেল, এবং এটার আঁকার জন্য এটা চারপাশে একটা হচ্ছে এটা একটা আয়তন, এই তোমাদের বই দিয়ে রাখে। ওকে, এই হচ্ছে কি আমাদের অরবিটালের আকৃতি। বুঝছো, খুবই ইজিলি আমি বুঝাইছি, তোমাদের হচ্ছে অনেক ক্ষেত্রে এটা চলে যেহেতু আসে, তাই এটা একটু বুঝিয়ে ফেলছি। এই পর্যন্ত কি বুঝছো কিনা একটু জানিয়ে ফেলো। ওকে, এই পর্যন্ত কি বুঝছো কিনা একটু বলো, এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো। নাজিমুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। সাইদা সুমা বলতেছো ভাইয়া এসপিডিএফ স্যার, এসপিডিএফ সম্পর্কে একটু ডিটেইলস জানতে চাই। ওই তো ডি সম্পর্কে তো জানছো, পি সম্পর্কে জানছো, আহামরি আর কিছু ডিটেইলস নেই, এটা গুণগত রসায়নে তোমাদের যখন ওই যে আলবা এবং এটা পড়ানো হয় তার আগে একটু এটার একটা ডিটেইলস আলোচনা থাকে। যাও, এটা কি বুঝছো কিনা একটু বলো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, কমেন্ট কি আমার এখানে আসে না নাকি? যে দুটো থাকবে সেটা বাদে বাকিটা লম্ব হবে। হ্যাঁ, বাকিটা লম্ব হবে, এটাই বলছি, বাকিটা লম্ব মানে বাকিটা নোডাল প্ল্যান, মানে যেখানে কোনো কি আর থাকবে না। ওকে, তো এটা কি ক্লিয়ার না, সবাই বুঝছি না?
ক্লিয়ার ভাই? আচ্ছা রঞ্জন কুমার, বুঝছি ভাই। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এটা আমি এঁকেছি মূলত, এটা এবারে আসছে, এবারে ডিইউ রিটেন আসছে, যেটা আমি এঁকেছি এটা ডিইউ রিটেন আসছে, রিটেন। আচ্ছা ভালো কথা, একটা জিনিস ক্লিয়ার করি, যারা ঢাকা ইউনিভার্সিটি যাদের স্বপ্ন একটু তাদেরকে বলি যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের বেসিক থেকে প্রশ্ন করে। তোমাদের এই যে তুমি যে কোন একটা স্যারের ইয়াতে পড়বা, ইয়াতে কি কোনো নাই যে আজকে ক্লাস নিতেছি, আমার ক্লাসগুলো এরকম বেসিক স্ট্যান্ডার্ড হয়, খুবই কোনো কঠিন জিনিস আসবে না ভাই, কোনো ওই যে আইআইটি এনআইটি এনইটি এগুলো থেকে ডিরেক্ট আসবে না, বা এগুলো থেকে আসবে না, খুবই সোজা জিনিস যার সাথে তুমি অ্যাজ ইউজুয়াল সবসময় পড়তেছো, বাট ওই কনসেপ্টটা তুমি পড়ো নাই, ওইটার মুখস্থ করছো, ওইটাই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, আর ওইটাই তুমি পারবা না, এই হচ্ছে কাহিনী। ওকে যাই হোক, ব্যাপারটা বুঝো, ইনশাল্লাহ পারতে হবে, নূর ভাই ক্লাস করতেছো, পারতে হবে। এখন এই শেয়ারের ভিত্তিতে যদি একটু দেখি, সেটা কি যে অরবিটাল শেয়ার। অরবিটাল শেয়ার, অরবিটাল শেয়ারের ক্ষেত্রে কি কি হইতে পারে? বন্ধন দুইটা হইতে পারে, একটা হচ্ছে সিগমা, সিগমা, আর একটা হচ্ছে কি আমার পাই বন্ধন। সিগমা মানে কি এই সিগমা, আর হচ্ছে এই পাই। ওকে আচ্ছা, সিগমাটা কি দেখো একটু যদি একটু আলোচনা করি, সিগমা, সিগমা সিগমা মানে হচ্ছে সামনাসামনি, দন্তাস্ব অফর সামনা সামনি। কি সামনাসামনি? কি আমি না তুমি? কিছুই না, আমিও না তুমিও না, জাস্ট অরবিট, অরবিটাল। কে কে মনে করো হচ্ছে অরবিটালের, যদি অরবিটাল দ্বয়ের সামনাসামনি যদি অধিক্রমণ ঘটে, মনে করো যে আমার এস এর সাথে ঘটেছে এস, এস এর সাথে আমার ঘটতে পারে পি, আমার হইতেছে পি এক্স এ আমার ঘটতে পারে। ওকে দ্যাট মিন্স আমার একই দিক বরাবর যখন এটা মুখোমুখি আকারে থাকবে, অবশ্যই মুখোমুখি, মুখোমুখি, আই রিপিট মুখোমুখি, অর্থাৎ একাধিক অরবিটাল মুখোমুখি অধিক্রমণে আমি কি বলি? সিগমা। অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা মানে গঠিত হয় তারে আমি কি বলি? সিগমা বন্ধন বলতেছি। তাহলে এস এস এ হইতে পারে, এস পি তে হইতে পারে, পি এক্স এ হইতে পারে। এবং সিগমার ক্ষেত্রে একটা সবচেয়ে মজার জিনিসটা সেটা হচ্ছে এটা সংকর ক্ষেত্রেও হইতে পারে, সংকর ক্ষেত্রেও হইতে পারে, তারপরে এটা হইতে পারে সাধারণও হইতে পারে। সংকর বুঝি নাই, সংকর তো বুঝবা কেন, তোমরা তো ইংলিশ শিখো তাই না? সংকর মানে হাইব্রিডাইজড মৌলের ক্ষেত্রেও হইতে পারে। কিসের জন্য? হাইব্রিডাইজড, হাইব্রিডাইজড গঠনেও হয়, সরি গঠনে হয়। তার মানে আমার সিগমা বন্ধন মাস্ট বি আমার ঘটতেই হবে, যেখানে আমার সংকরিত হয়েছে সেখানেও ঘটতে পারে আমার সিগমা বন্ধন, আর যেখানে সংকরিত হয় নাই সেখানেও আমার ঘটবে। এখন চলো একটু পাইটা দেখি। তো সিগমাতে হচ্ছে তো পাইয়ে যাওয়ার আগে যদি আমি একটু এটা ইয়াটা দেখি, মনে করো এস দিছি, এস তো ডাম্বেল, সরি এস তো হচ্ছে কি আমার, সরি এস তো হচ্ছে আমার গোলাকার বা বার্তুলাকার, এই দিছি। আমার যদি অধিক্রমণটা ঘটে তখন কেমন হবে? এই যে এরকম হয়ে যাবে, এই এস এস, এই যে এরকম অধিক্রমণ ঘটছে, দেখো এই যে মিশামিশি ঘটছে। এই এস নিছি, এটা এস ছিল, এটা এস নিছি, এটার সাথে যদি আমি একটা পি নিই তখন এটা হবে কি? এই এসটা কি করবে? এই পি এর সাথে কি করবে? যে মাখামাখি করছে, এই যে। ওকে তারপর আমি যদি পি এর সাথে পি নিই তখন আমার কি হবে? এই যে আমার গোল প্লাস, সরি পি এর সাথে পি নিলে কি দুইটাই ডাম্বেল, অবশ্যই একই মুখোমুখি, মুখোমুখি অবস্থায় আছে, পি এক্স। এটা যদি করি তাহলে এই যে আমার একটা পি, এটার সাথে আরেকটা পি কে আমার মুখোমুখি অবস্থায় অধিক্রমণ ঘটেছে। এখন একটা বেসিক বুঝো, এখানে বেসিক না বুঝলে সমস্যা, এখানে কিন্তু অধিক্রমণ ঘটেছে, অধিক্রমণ ঘটেছে, অধিক্রমণ ঘটেছে। তার মানে ভিন্ন আকৃতির হইতে পারে, দেখো সমাকৃতির, এটা ভিন্ন আকৃতির দুইটা অরবিটাল, কি ঘটেছে? অধিক্রমণ ঘটেছে, অধিক্রমণ ঘটেছে, এখনো সংকরণ হয়নি। সংকরণ হওয়ার পূর্বের ধাপটা হচ্ছে অধিক্রমণ, অরবিটালের অধিক্রমণ। তাহলে এই যে দেখো এস এস একই আকৃতি, এস আর পি দুই ভিন্ন আকৃতি, পি পি ভিন্ন আকৃতি। তাহলে সমশক্তি অথবা সমশক্তি ভিন্ন শক্তি, দ্যাট মিন্স ভিন্ন শক্তি অথবা সমশক্তি বিশিষ্ট একাধিক অরবিটাল যখন একই সাথে অধিক্রমণের মাধ্যমে যে একই শক্তি সম্পন্ন যদি অরবিটালে পরিণত হয়,
একই শক্তি সম্পন্ন এবং একই আকার বিশিষ্ট অরবিটালে যদি পরিণত হয় তখন তাকে বলি সংকরণ। আই রিপিট, এই পর্যন্ত অধিক্রমণ ঘটছে, অধিক্রমণ পর্যন্ত আমার দেখানো কি এখানে এতটুকু পর্যন্তই দেখাইলে হয়ে যায়, বাট এর চেয়ে আরেকটা লাইন যদি বাইরে লিখি তখনই হয়ে যায় কি সংকরণ। তখন এই সংকরণটা আমার কেমনে হয়, এস এস এ যখন হয় তখন এটা সংকরণ আকৃতি। সংকরণ আকৃতি মানে কি, যে তোমার ভিন্ন দুইটা আম দিছি, তোমার একটা টক দিছি আর একটা হচ্ছে মিষ্টি দিছি, দুইটারে তুমি ব্লেন্ড করছো, ব্লেন্ড করার তো তুমি যদি আলাদা আলাদা টক খাইতা তাহলে তুমি টকের স্বাদ পাইতা, আর যে আলাদা মিষ্টি আম খাইছে সে মিষ্টি আমের স্বাদই পাইতো। বাট তুমি এসেছো রাজশাহী নূর ভাইয়ের জায়গায়, তো নূর ভাই কি করবে, নূর ভাই তো একজনের টক রেখে তার মনের ভিতরে টক ভালোবাসা রাখতে চায় না, তো ভালোবাসা কি করতে চাই, একেবারে বিলিয়ে দিতে চাই। সে বিলিয়ে যদি দিতে চাই তাহলে কি করব, আমার কাছে আছে ব্লেন্ডিং মেশিন, ওই টক আম নিছি, ওই মিষ্টি আম নিছি, দুইটারে দিছি, দেওয়ার পরে করছি এক শরবত, সেই শরবতরে ভাগ করছি দুই ভাবে, দিয়ে দিয়েছি, স্বাদ কি দুইটার একই হবে। দ্যাট মিনস আগে ছিল একটা আম টক, আগে ছিল একটা মিষ্টি, একত্র করছি, দুইটা আমের আকৃতিও ভিন্ন ছিল, একত্র করছি, দিছি, তুমি খাইছো, দুইজনের কি স্বাদ একই, এবং কি হচ্ছে দুইজনে কি প্লিজড হয়ে গেছো, ওকে, দুইজনে কি ভালোবাসা আমার প্রতি কি সমানভাবে কি আছে, তাই না? তো এমন অবস্থায় যখন থাকবে তখন এটাই কি বলতেছে আমি সংকরণ। তাহলে এই যে তোমার আমার অধিক্রমণটা করছে, এরপরের ধাপটাই কি হবে আমার সংকরণ। এই একটাই এসে আমার এরকম হয়ে যাবে যে দেখো এই যে এটার যখন সংকরণটা ঘটে তখন এই যে আমার এরকম আকৃতি হয়, দেখো এই যে এটা দেখাইছি, এটা মানে হচ্ছে যে তোমার একটা এস এর আকৃতি এরকম হয়েছে। আই রিপিট, একটা এস, কিন্তু এটা দুইটা এস এর আকৃতি এমন হয় নাই। সেম টু সেম যদি এই একটা এস আর একটা পি যখন আমার অতিক্রমিত হয়েছে তখন এটার পরের ধাপটা হবে এরকম যে তোমার একদিকে একটু মোটা, দেখো এই যে এরকম হবে, একদিকে হচ্ছে কি আমার চিকন। দ্যাট মিন্স আমার যে এস এর অংশটা, দেখো এস এর অংশটা আমার অনেকটুকু মোটা হয়েছে। সেম টু সেম দেখো এখন এটা কিন্তু জাস্ট একটা এস আর পি দুইটার আকৃতি যে এরকম হয়ে যায়, মনে করো এটা এস দিছি, এরপর হচ্ছে মনে করে যে এটা পি, এই যে এরকম হয়ে যায়। তার মানে এসপি মিশলে যে এরকম হয় এটা খুবই ইম্পর্টেন্ট, যে বেলুনের মতন একদিকে মোটা একদিকে একেবারে চিকন। তো নিচেরটা দেখো পিপি তে যদি দেখি এরকম অধিক্রমণ ঘটার পরে, অধিক্রমণ তো ঘটছে, আচ্ছা এটা আরেকবার দেখাই, এই যে অধিক্রমণ তো ঘটছে, দেখো এরপরের ধাপটা কি হবে, এরপরের ধাপটা এই যে মাঝখানে যে মোটা অংশটা এটা এরকম হয়ে যাবে, দেখো এই যে মাঝখানে মোটা হয়ে যাবে, দিয়ে চারদিকে দুই দিকে দুইটা ছোট। এই হচ্ছে আমার সংকরণ চিত্র। সংকরণ চিত্র কিছুক্ষণ পরে লাগবে, জাস্ট এটা একটু নোট আপ করে নাও, এটা হচ্ছে আমার সংকরণ চিত্র। ওকে, ওকে এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? আচ্ছা সায়েম ভাই আছে, জাযাকুমুল্লাহ, আমাদের সাথে সায়েম ভাই আছে। সায়েম ভাইয়ের ক্লাস কিন্তু অনেক সুন্দর হয় এবং ওনার হচ্ছে উপস্থাপনা সবকিছু অনেক 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 ভালো লাগে। আমি ভাইকে প্রায় 1 বছর ধরে আমি ভাইকে ফলো করি, জাস্ট অসম ভাইয়ের ক্লাস মাশাআল্লাহ। ভাইয়াকে তোমরা হচ্ছে ভাইয়ের ক্লাসগুলো দেখতে পারো এবং অনেক বছর ভাইয়ের গ্রুপে হচ্ছে ভাইয়ের অর্গানিক কেমিস্ট্রি কিন্তু হচ্ছে ফ্রিতে নিচ্ছেন ভাইয়া, অতএব তোমরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারো, ঠিক আছে? ইনশাআল্লাহ অবশ্যই ক্লাস করবো ভাইয়ের ক্লাস অনেক গোছানো হয়। ওকে আচ্ছা, ভাইয়ের গ্রুপটা হচ্ছে মেক কেমিস্ট্রি ইজি, ওইটা হচ্ছে সার্চ দেবা ইনশাআল্লাহ, দেখবা ভাইয়ের অর্গানিক কেমিস্ট্রি প্রায় মনে হয় 21টা কি 22টার মতো লেকচার হয়ে গেছে, একেবারে অনেক গোছালো ভাবে আছে, তোমরা হচ্ছে এটা দেখতে পারো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি। দেখো তাহলে এটা বুঝছি আমাদের সিগমা অধিক্রমণটা আমরা দেখছি, তাহলে এই অধিক্রমণটা দেখার পরে আমরা যেটা করব যে আমরা তো সিগমার কাহিনী দেখছি, সবকিছু কি আমি সিগমার কাহিনী দেখছি, একটু যদি পায়ের কাহিনী দেখি আমরা একটু এটা আসলে তাড়াতাড়ি টানতেছি। তাড়াতাড়ি বলতে গেলে কি এগুলো তো হচ্ছে যেগুলো দরকার নেই অপ্রয়োজনীয় অংশ আমরা বাদ দিতেছি, আমরা হচ্ছে তোমাদের জন্য যতটুকু দরকার এইচএসসি 22 দের জন্য রিভিউর জন্য যা যা দরকার তা করা হচ্ছে। দেখো পায়ের ক্ষেত্রে কি জাস্ট হচ্ছে মনে করো যে হচ্ছে তোমার দিস ইজ একটা কার্বন, এটা আসলে পায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভিজুয়ালাইজ করা যায় যখন হচ্ছে আমি অ্যালকিন অ্যালকাইন আর হচ্ছে অ্যালকিন অ্যালকাইনের তোমার আমি কি বলে যে ওদের সিগমা এবং পাই বন্ধনের যে হচ্ছে যে তোমার কাঠামোটা দেখাই তখন আসলে অনেক সুন্দরভাবে দেখানো যায়, বুঝছো? তো যাই হোক ওইটা আমি দেখাবো। পায়ের ক্ষেত্রে মনে করো যে অলমোস্ট একটা কার্বনের ক্ষেত্রে মনে করো কার্বন সাপোজ মনে করো যে কোনো একটা কম্পাউন্ড, এটা হচ্ছে অলমোস্ট একটা সিগমা বন্ধন গঠন করছে। একটা জিনিস মনে রাখবা যে পাই এটা সিগমা মানে যেমন সামনাসামনি দন্তাসফর আবার শক্তিশালী, কারণ হচ্ছে মুখোমুখি অধিক্রমণ যেটা হয়, আর পায়েরটা হয় দেখো শক্তিশালী, আর পায়েরটা হয় পাশাপাশি
কিসের পাশাপাশি অরবিটালের অধিক্রমণ পাশাপাশি যখন হয় একাধিক অরবিটাল তখন বলি কি তাদের আমি হচ্ছে পাই বন্ধন বলি। এটা সাপোজ একটা কার্বন, এটা আরেকটা কার্বন, এদের আমি জাস্ট হচ্ছে একটা সিগমা বন্ধন ঘটাইছি। মনে করো এটা একটা অসংকরিত অরবিটাল আছে, এটা একটা অসংকরিত অরবিটাল আছে, এই অসংকরিত অরবিটালটা আমি লিখলাম। ওকে, এই অসংকরিত অরবিটালটা যখন লিখছি, এই যে মনে করো অসংকরিত মানে এরা অসংকরিত হয় নাই। কেন অসংকরিত এটাও বুঝাবো যখন আমি অ্যালকাইনের সমানুতা বা সংকরণটি একটু দেখাবো, তখন একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এটা সিগমা বন্ধন গঠন করে ফেলছে। এখন দেখো এটা তো অসংকরিত, এর এখানেও কি একটা ইলেকট্রন আছে, এর একটা ইলেকট্রন। কেন একটা ইলেকট্রন সেটাও আমি বুঝাবো সংকরণ যখন পড়াই, জাস্ট এতটুকু মনে রাখো। তাহলে এর একটা আছে, এরও একটা আছে, তাই না? তাহলে এই একটা ইলেকট্রন ইলেকট্রনে কি হবে, বন্ধন গঠন হবে। তাহলে বন্ধন যখন গঠন হয় তখন হয়ে যায় কি এটা এরকম হয়ে যায়। ওকে, যেহেতু এটা কি অসংকরিত অরবিটাল, তার মানে অসংকরিত মানে কি সংকরণের অবস্থান করে নাই, তার মানে তারা কি অনেক ক্ষেত্র থেকে অনেক দিক থেকে অনেক মুক্ত। তার মানে তাদের মধ্যে যে ইলেকট্রনটা থাকবে সেটা কি মুক্ত ইলেকট্রন, মানে ডিলোকালাইজড ইলেকট্রন। আর ডিলোকালাইজড ইলেকট্রন মানে কি সে নাচানাচি করে, একবার উঁচাই যায় আর একবার নিচে যায়, উঁচা নিচা উঁচা নিচা উঁচা নিচা, এই যে উঁচা নিচা এরকম করতেছে। তার মানে এরকম যখন করে, সাপোজ মনে করো এট এ টাইম এখানে আসছে, অনেক অল্প সময়ের জন্য ইলেকট্রন একটা বন্ধন গঠন করে ফেলছে, আবার এট এ টাইম নিচে নামছে ইলেকট্রনের বন্ধন গঠন করছে। তার মানে আমার এখানে বন্ধনটা দুইটা দেখাইলো, আসলে বন্ধনটা কিন্তু একটাই। বন্ধনটা যদি আমি দুইটাও দেখাই তাও কি আমার এখানে বন্ধনটা একটাই। তার একটাই বন্ধন মানে কি হচ্ছে যে একটাই বন্ধন, কিন্তু আমি দেখাইতেছি দুইটা, এখানে অনেকে বোঝে না। তো এই যে বন্ধনটা এটা আমি বলতেছি পাই বন্ধন। ওকে, এটা হচ্ছে কি আমার পাই বন্ধন। সবাই বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ক্লিয়ার ভাইয়া, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছি? ওকে, সবাই একটু বলো তো ভাইয়া বুঝছি কিনা, সবাই কি বুঝছি? আজকে তোমাদের তেলাওয়াত শোনাবো আমি, একটু বলো বুঝছো কিনা। আজকে তোমাদের ইনশাআল্লাহ তেলাওয়াত শোনাবো নি, তবে তার আগে বলো বুঝছো কিনা। অনেকেই অনেক রিকোয়েস্ট করে যে ভাই ক্লাসের মধ্যে একটা তেলাওয়াত শুনতে চাই। ইনশাআল্লাহ আজকে একটা তেলাওয়াত শোনাবো। গলাটা একটু নাড়াইতেছি, যাক একটু বলো যে সবকিছু বুঝছো কিনা এই পর্যন্ত। এই পর্যন্ত সবাই বুঝছি? ওয়ালাইকুম আসসালাম নাফিসা, আচ্ছা তুমি আসছো। ওকে, যাই হোক ক্লাসটা 10টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট আমাদের অনেক লেটে শুরু হয়েছে। প্যারা নাই, ছিল তোমাদের যা পড়ানোর তা তো আমি না পড়ে তো যাবো না, ইনশাল্লাহ পড়াই ছাড়বো। ওকে, আর আমার ক্লাসগুলো যারা শেষ করো তারা জানো আমি আহামরি অত ভালো ক্লাস নিই না, কিন্তু যেটা পড়াই সেটা তোমরা বুঝো অ্যাটলিস্ট, এই হচ্ছে আসল কাহিনী, এবং অনেক কমন পাও, এই কাহিনী হচ্ছে বিষয়। ওকে, তো যাই, চলো আমরা একটু বুঝাই, দেন আমরা করতে করতে ইনশাল্লাহ তোমাদের কি তোমরা যখন তুলতে দিব তখন একটা তেলাওয়াত শোনাবো। চলো, তাহলে এই হচ্ছে কি আমার পাই বন্ধন, সিগমা পাই আমরা একটু ক্লিয়ার। এখন দেখো শেয়ারের কাহিনী শেষ। আমরা কিসের কাহিনী শেষ করছি? আমরা শেয়ারের কাহিনী শেষ করছি। এখন আমরা তড়িৎ-ঋণাত্মকতার কি বলে, আমরা একটু জাস্ট পেনটা নিই, সরি। আমরা এখন তড়িৎ-ঋণাত্মকতার হচ্ছে পার্থক্যের উপর ডিপেন্ড করে আমরা সহযোগী যৌগগুলোরে দেখব তারা কে কে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য। আচ্ছা, তারা কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা জিনিসটা কি? কিছুই না। তড়িৎ-ঋণাত্মকতা কি? কিছুই না। দ্যাট মিন্স ইলেকট্রন হচ্ছে তোমার যখন বন্ধনে সমযোজী বন্ধনে তোমার দুইটাই কি অধাতু, সমযোজী বন্ধন তো দুইটাই অধাতু ভাই। এই যে এটা একটা বন্ধন সমযোজী বন্ধন, এও অধাতু এও অধাতু। এই যে বন্ধনে কি ইলেকট্রন থাকে, বন্ধনে ইলেকট্রন থাকে, তাই তো, বন্ধনে ইলেকট্রন তো থাকে নাকি? তো ইলেকট্রন থাকলে আবার ইলেকট্রনের চারপাশে আবার মেঘ থাকে। দ্যাট মিন্স একটা যেমন চুম্বক, মনে করো এটা একটা তো চুম্বক, এই চুম্বকের চারপাশে যেমন চুম্বকত্ব থাকে, তেমনি ইলেকট্রন যখন গতিশীল হয় তখন এটার চারপাশে হচ্ছে তোমার একটা মেঘ হয়, এবং হচ্ছে তোমার কি হয় যে এটার অনেক বিদ্যুতেরও কাহিনী আছে, এটা অনেক মানে এটা অনেক ডিপ নলেজ, বাট এতটুকু জানো যে যখন ইলেকট্রনটা থাকে তার চারপাশে কি একটা তার আবরণযুক্ত একটা মেঘ থাকে, বুঝছো? এই ইলেকট্রনের একটা মেঘ থাকে।
এখানে একটা অধাতু আছে অ, এখানে একটা অ আছে অ অ অ অ। তড়িৎ ঋণাত্মকতা মানে ফ্যাক্টটা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে ওই টেন্ডেন্সি, ওই মানসিকতা, যে মানসিকতার জন্য সে কি করে, এই যে ইলেকট্রনের মেঘকেও নিজের দিক টানে, আবার অনেক ক্ষেত্রে ইলেকট্রনও নিজের দিক টানে। অর্থাৎ টেনে তো নিতে পারবে না, কারণ এ হচ্ছে অধাতু, অধাতু, বাট এর টেনে আসলে নিজের দিক নিয়ে আসে, বন্ধন ইলেকট্রনের নিজের দিক টেনে নিয়ে আসে, টেন্ডেন্সি নিয়ে আসে, যার ফলে এখানে আংশিক নেগেটিভ হয়, যেমন ডেল মাইনাস, আর এখানে হয় আংশিক পজিটিভ। এটার জন্য আমি লিখেছি ডেল। আমরা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এই ডেল দিয়ে অল্প বোঝাই, এটার জন্য আমরা ডিরেক্ট মাইনাস কেন দিই নাই, ওয়াই, কারণ ডিরেক্ট মাইনাস দিলে কখন আমি মাইনাস দিই, যখন একটা ইলেকট্রন নিয়ে নেয়, এ তো ইলেকট্রন নেয় না, হচ্ছে ইলেকট্রন মেঘরে টানে অথবা এই ইলেকট্রনে টানে, তাহলে টানলে তো হচ্ছে ভাই এ তো জীবনে নিতে পারবে না, বন্ধনে জীবনে এন্টার করাইতে পারবে না, যেহেতু করাইতে পারবে না তার মানে এটা হবে কি বলতো, তার মানে এটা হচ্ছে ডেল মাইনাস হবে, ডেল প্লাস হবে। এখন দেখো ব্যাপারটা এখানে না, ব্যাপারটা হচ্ছে যেই ধর্মের জন্য সে বন্ধন ইলেকট্রন প্লাস ইলেকট্রন মেঘরে নিজের দিক টানে, নিজের দিক টানতেছে, সেও অধাতু আমিও অধাতু, বাট সে আয়নিকের মতো নিজের দিক টানতেছে, সেই ধর্মরে আমরা কি বলি, সেই ধর্মরে যে টেন্ডেন্সি বা ধর্ম, সেই টেন্ডেন্সি বা ধর্মরে আমি কি বলি, ইএন বলি, বা ইলেকট্রোনেগেটিভিটি বলি, ইএন বলি। ওকে, বাংলাতে লিখে নিও তোমরা, আমি একটু অলস, যাই হোক তোমরা একটু লিখে নিও, ইএন বলি। ওকে, আশা করি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো। ওকে, দেখো আশা করি বুঝতে পারছো। এখন ফ্যাক্টটা বুঝো, সেটা হচ্ছে যদি এখন আমার যে সমযোজিতা, একটা জিনিস বুঝো, আমার ইলেকট্রন এরকম নাড়ানাড়ি তো হচ্ছে আমার সমযোজী যোগে কাম্য না। আমার সমযোজী যোগে একটা এটাও অধাতু এটাও অধাতু, মাঝখানে যে ইলেকট্রন সুন্দর করে স্টেবল করে স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করবে, তাই না? এটাই তো হচ্ছে কাম্য। তার মানে এর ইলেকট্রন এও টানবে না, এর ইলেকট্রন এও টানবে না। তার মানে যদি এটা ধর্ম, এটার যদি ইলেকট্রোনেগেটিভিটি আর এটার যদি ইলেকট্রোনেগেটিভিটি আমার সেম হয়, দেখো ব্যাপারটা, এটা আর এটা যদি সেম হয়, তখন আমার কি যে সমযোজী যৌগটা হবে সেটা পিওর হবে। এমসিকিউ এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, আর পোলাপাইন মুখস্থ করতে করতে মারাত্মক অবস্থা কাইল হয়েছে। আবার এটা এবং এটা দুইটারই যদি ধর্ম এক হয়, দেখো এও টানতেছে এও টানতেছে, যে এও টানতেছে এও টানতেছে, কোনো দিকে যায় না, কারণ এর টেন্ডেন্সি যতটুকু টানার এর টেন্ডেন্সি একই। ভাই বুঝি নাই ব্যাপারটা। মনে করো যে আমরা যদি দিই হাইড্রোজেন হাইড্রোজেন, এর একটি ইলেকট্রন এর একটি ইলেকট্রন আছে বন্ধনে, আছে বন্ধনে, আছে কোথায়, বন্ধনে আছে। তাহলে যখন বন্ধনে আছে তখন ব্যাপারটা বুঝো, এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, এরও হচ্ছে 2.1, যেহেতু 2.1 তার মানে কি এ হচ্ছে এর দিবে না, এও এর দিবে না, দুইজন হচ্ছে টানাটানি শেষ, একই সাথে আছে। তো এই যে যৌগটা হচ্ছে আমার হাইড্রোজেন, আমার দিতে পারে ক্লোরিন, দ্যাট মিন্স একই মৌল যার ইলেকট্রোনেগেটিভিটি সেম, তখন আমি বলি কি, তাদেরকে বলি আমি পিওর সমযোজী, পিওর সমযোজী। ওকে, ব্যাপারটা বুঝছি। আচ্ছা, সবাই কি শেয়ার টেয়ার করছি? আমি নিজেই তো মনে হয় শেয়ার করি না, আমার নিজেই শেয়ার করতে আজকে ভুলে গেছি, বুঝছো? আমি একটু শেয়ার করে দিই, জাস্ট এ মিনিট। ওকে, আমি একটু শেয়ার করে দিই, জাস্ট এ মিনিট। যারা যারা এখনো শেয়ার করো নাই তারা ক্লাসটি একটু শেষ করলে পরে বুঝতে পারবে যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তাই একটু শেয়ার করে নিজের টাইমলাইন প্লাস যে গ্রুপগুলো আছে সেগুলোতে অবশ্যই শেয়ার করে দাও। আমরা একটু দেখি, আমরা একটু শেয়ার ট্যাগ করে দিই, জাস্ট এ মিনিট। ওকে, আচ্ছা আচ্ছা,
অধাতুর যে কোনোটিরই কি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হতে পারে? ভাই অধাতুর যে কোনোটা হবে না তো ভাইয়া। অধাতুর মধ্যে যেটা হইতেছে তোমার অধিক যেটা তড়িৎ ঋণাত্মক, ওই উদাহরণ দিতেছি ভাই, এত প্যারা নিও না। তাহলে হাইড্রোজেন ক্লোরিন এটার তড়িৎ ঋণাত্মকতা দেখো 2.1 2.1, ক্লোরিনের 3, এই ক্লোরিনের 3, তাহলে 3 - 3 = 0, 2.1 2.1 = 0। তার মানে নিজেদের হচ্ছে যে নিট বল সেটা হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে কি একটা পিওর সমযোজী। এটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তারপর দেখো আমরা যদি দেই, আমরা তারপর দেখব অপোলার সমযোজী। অপোলার এরাও হচ্ছে অন কাইন্ড অফ পিওর সমযোজী, এরাও অন কাইন্ড অফ পিওর সমযোজী, বাট তাদের মধ্যে একটু তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স থাকে। ওকে, তোমাদের বইয়ের মধ্যে বইয়ের তথ্য অনুযায়ী সেটা হচ্ছে যদি তড়িৎ ঋণাত্মকতা ইজ ইকুয়ালস টু, দেখো ইএনডি মানে ইএনডি, ইএনডি এন্ড মানে এন্ড না, কিন্তু এটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। ইফ ইএনডি ইজ ইকুয়ালস টু 0 দেন ইট ইজ পিওর কোভ্যালেন্ট বন্ড বা পিওর সমযোজী। সমযোজী if END is equals to is less than 0.5, sorry is less than 0.5, তখন এটাকে আমি বলবো অপোলার। আর পোলার যখন বলবো যখন এটা 0.5 থেকে, অর্থাৎ END এর যে মানটা, অর্থাৎ END এর মানটা হচ্ছে আমার 0.5 থেকে 1.7 পর্যন্ত হবে, তখন আমি এটাকে কি বলবো? পোলার সমযোজী বলবো। আয়নিক কখন বলবো? আয়নিক কখন বলবো? যখন এই END এর মানটা is greater than 1.9 হবে বা 1.7 হবে, এই হচ্ছে বিষয়। ওকে, এটা হচ্ছে রাখতে পারো, এটা রাখতে পারো, তোমাদের মধ্যে রাখতে পারো, কারণ রিটেন অনেক ক্ষেত্রে গতে চলে আসে যে কোনটা আয়নিক সমযোজী, অর্থাৎ সমযোজীর মধ্যে কেন আয়নিক ধর্মটা দেখানো হয়েছে, তোমরা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা দেখাবা। এখানে আবার একটু ফাজারের রুলস ইউজ করা যায়, বাট তার আগে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা অবশ্যই তোমাদের দেখাইতে হয়। ওকে, এখন একটা জিনিস বুঝো, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে ইএনডি তো আমরা দেখাইছি, ইএনডি তো হচ্ছে যে সমযোজীর মধ্যে তো ভাই কেউ কারোর সাথে শেয়ার ঘটার কথা না, কেউ কারোর সাথে শেয়ার করার কথা না, সেটা হচ্ছে একজনের বন্ধন ইলেকট্রন আরেকজনকে নিত না। কিন্তু যখন এরকম নেওয়া নিয়ে শুরু করছে তখনই আমি তারে বলতেছি একবার অপোলার, যখন বেশি নিতেছে তখন আমি পোলার বলতেছি। যাক, একজন বলতেছে, একজন একটা কমেন্ট করছিল যে ভাই কখন আমি কোথায় ডেল মাইনাস দিব, কারে ডেল প্লাস দিব? অবশ্যই যে অধিক তড়িৎ ঋণাত্মক সেই তো বন্ধন ইলেকট্রনের নিজের দিক বেশি টানবে, আর যে বন্ধন নিজের দিকে বেশি টানবে ইলেকট্রন, তাহলে সেই তো নেগেটিভ হবে, এবং নেগেটিভ কি ডিরেক্ট নেগেটিভ হবে না, সেটা হবে ডেল নেগেটিভ, অর্থাৎ আংশিক ঋণাত্মক হবে। কারণ সে বন্ধন ইলেকট্রন প্লাস তার যে মেঘটা আছে সেটাকে কি স্থায়ীভাবে আনতে পারে না, কারণ যে টানতেছে সেও একটা কি অধাতু। ওকে, তাহলে এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। তাহলে অপোলার সমযোজীর যদি একটা উদাহরণ দিই, সাপোজ মনে করো যে আমি মিথেন দিছি, মিথেন। ওকে, আমি কি দিছি? মিথেন দিছি। তো আমরা যদি এটা করি, দেখো যে আমার এই যে কার্বনের হচ্ছে 3 আর হাইড্রোজেনের কি 2.1। ওকে, তো এটার মধ্যে যদি আমি পার্থক্য করি হচ্ছে কত? 0 পয়েন্ট হচ্ছে তোমার ওয়েট হচ্ছে আমরা মিথেন দিতে পারি, আমরা অথবা ইয়াও দিতে পারি, সরি কার্বনে হচ্ছে 2.5, সরি আমি তো বলি কার্বন 2.5, এখান থেকে যদি আমি করি তখন আমার হবে কত? 0.4। ওকে, তার মানে ইট ইজ ইএনডি। এটা কি ইএনডি? ইএনডি মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স which is less than 0.5. if END is less than 0.5 then we are calling this non-polar সমযোজী বন্ধন বা অপোলার। অপোলার। তাহলে এরকম আমি যদি আরো কিছু উদাহরণ দিই, মনে করো আমি দিছি কি যে মিথেন দিছি, আমি মনে করো দিছি C2H6, এটা কি দিছি? আমি হচ্ছে তোমার ইথেন দিছি। এরকম করে আমি অ্যালকেন দিতে পারি কার্বনের সাথে যেগুলো হাইড্রোজেন আছে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আশা করি কি আমরা সবাই বুঝতে পারছি, তাই না? আমরা সবাই বুঝতে পারছি আশা করি। ওকে, আচ্ছা অপোলার সমযোজী। এখন পোলারটা দেখি। তো পোলার জিনিসটা কি? পোলার সমযোজী হচ্ছে সেম টু সেম, আমার তো দুই দিকে দুইটা অধাতু আছে, দুই দিকে দুইটা অধাতু আছে, বন্ধন ইলেকট্রন ইলেকট্রন, তার চারপাশে মেঘ আছে, মেঘ। এখন ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হলো যে এই যে ইলেকট্রন আছে, ব্যাপারটা হইছে যদি দেখো একটা তড়িৎ ঋণাত্মকতা এবং এটা একটা তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য বা ইএনডি যেটাকে বলে ইজ গ্রেটার দেন, বা এই যে এটার ফর্মটা যদি 1.7 থেকে 0.5 এর মধ্যে হয় তখন আমি তারে বলতেছি কি পোলার, তাই না?
পোলার সমযোজী বলতেছি, তাহলে এরা কারা? যেমন আমি ধরেছি HCl, হাইড্রোজেনের হচ্ছে কত 2.1, আমার ক্লোরিনের ক্ষেত্রে আমার হইতেছে কত, আমার ক্লোরিনের ক্ষেত্রে হইতেছে আমার কত যে হচ্ছে 3, তাই না? জাস্ট এ মিনিট, হ্যাঁ 2.1, আর আমার ক্লোরিনের ক্ষেত্রে হইতেছে আমাদের কত যদি আমরা দেখি, জাস্ট এ মিনিট, আমি হচ্ছে 3, ঠিক আছে 3, ওকে। তাহলে আমাদের এখানে হইতেছে কত, দেখো এটা দুইটার পার্থক্য দেখো যদি, তাহলে হইতেছে 0.9, তাহলে এই 0.9 টা কি 1.7 এবং 0.5 এর মধ্যে আছে, তাই যখন এরকম পার্থক্যটা হবে তখন আমি তারে কি বলতেছি, পোলার সমযোজী। দেখো HCl থেকে একটা আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, বাট এটা হচ্ছে কি একটা পোলার সমযোজী গঠন করে, ওকে। এবং এই পোলারের জন্য দেখো আমি যদি এটা লিখি HCl, তখন আমি ডেল মাইনাস এরপর ডেল প্লাস আমি এরকম করে আমরা লিখতে পারি, ওকে। ওকে, আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, একটু জাস্ট হচ্ছে আমি করে নিই, এই পর্যন্ত কি বুঝছি কিনা, জাস্ট এ মিনিট, আমার কমেন্ট কই গেছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছে আশা করি, এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছি, তাই না? আচ্ছা আচ্ছা, এখন দেখো যে আমরা যদি ধরি আয়নিক, আচ্ছা আয়নিক কেন বলছি এই কথাটা একটু ভ্যালুটা বুঝো, এই কথাটা কখনো বুঝো না, কেন আয়নিক বলছি। দেখো আয়নিকের মধ্যে কি ধর্মটা থাকে, যে একটা থাকে ধাতু ধা, আর একটা থাকে অধা, ধা দেয় অধারে আর অধা নেয় ধা থেকে, তাই না? ধা যেহেতু অধারে দিছে তার মানে ইলেকট্রন একটা কমে গেছে, পজিটিভ একটা বাড়ছে, তার ফলে এটা ধনাত্মক। অধা যখন একটা ইলেকট্রন নিছে, নিয়ে কি হয়েছে, তার একটা ইলেকট্রন বেড়ে গেছে, নেগেটিভ চার্জ বেড়ে গেছে, একটা নিলে তার জন্য একটা মাইনাস দিছি, তাই না? তাই তো করছে। তার মানে এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে, আদান প্রদান ঘটে। এখন কোন সমযোজী যদি এরকম কাহিনী দেখায় যে ইলেকট্রন একজন একবারে টাইনে টুইনে নিয়ে আসছে আরেকজনের থেকে নিয়ে আসে, তখন আমরা বলি যদিও দুইটা অধাতু, তাও যেহেতু এদের মধ্যে টানাটানি অনেক বেশি হয়ে গেছে, তাই হচ্ছে তাদের ধর্মটা অনেক ক্ষেত্রে আয়নিক ধর্ম প্রবেশ করেছে। মানে আয়নিক ধর্মটা এরকম আদান প্রদান হয়, তাহলে আদান প্রদানটা যদি আমি সমযোজীতে হচ্ছে আমি কনফার্ম করতে পারি, তাহলে সেই সমযোজীটা কি অন কাইন্ড অফ আয়নিক সমযোজী হয়ে যায়, ওকে, আয়নিক ধর্ম বিশিষ্ট সমযোজী। তাহলে তখন আমার কেমন হবে, তখন বিষয়টা এরকম যে মনে করো আমি যে সাপোজ মনে করো হাইড্রোজেন আছে আর একটা ফ্লোরিন আছে, বন্ধন আছে, ইলেকট্রন আছে, এর মেঘ আছে, এরও মেঘ আছে, এ কি করছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ 4 আর হাইড্রোজেনের কত 2.1, দুইটার মধ্যে পার্থক্য লাগাও ভাই, 4 - 2.1 হবে কত 1.9, which is greater than 1.7। এরকম যখন হয় তখন তারে কি বলি, আয়নিক বলি, তখন আমি তারে কি বলি, আয়নিক বলি, ওকে। তো এটা হচ্ছে কি, তখন আমার হয়ে যাবে যে এটা অর্থাৎ যে বন্ধন ইলেকট্রনটা পুরোটা এটার দিক আমার চলে যায়, বা বন্ধন আমার ইলেকট্রনটাও চলে যায়, বুঝছো? এই যে আমার টানার টেন্ডেন্সি, এটাই তো আমি বলি তড়িৎ ঋণাত্মকতা। এবং সেই EN ডিফারেন্স অর্থাৎ END, when END is greater than 1.7, then we call যে আয়নিক কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওকে। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছে ভাইয়া? এই পর্যন্ত কি বুঝতে পারছি? এই পর্যন্ত সবাইকে বলছি, একটু বলো তো ভাইয়া, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? এখনো কে শেয়ার করনি? আচ্ছা সাইদা সুমাইয়া, তুমি কি বুঝতে পারছো কোনটা ডেল্টা মাইনাস দেব আর কোনটা ডেল্টা প্লাস দেব? ওকে, আচ্ছা যাই হোক, আমরা তাহলে এই পর্যন্ত আশা করি কি বুঝতে পারছি। এখন যেখানে যাব সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের কনসেপ্ট যেটা, সেখানে আমরা অলমোস্ট কি করেছি, আমরা হচ্ছে অলমোস্ট শেষ করেছি। আমরা এখন সংকরণে যাব।
সমকরণকে খুব দ্রুত আমরা শেষ করব, সমকরণটা আমরা খুব দ্রুত কভার আপ করব জাস্ট নরমাল যোগে। জটিল যোগের সমকরণের জন্য আমি হচ্ছে তোমাদের ভিডিও রেকর্ড চলতেছে, ভিডিও রেকর্ড আপলোডে দিয়ে দেবনি, মানে ওইটা করতে আমার একটা ক্লাস এমনিতেই শুধু জটিল জগতে আমার যাবে, বুঝতে পারছো? অথবা আমার গ্রুপে অলমোস্ট আগে একটা লাইভ ক্লাস ছিল জটিল যোগের। তো যেহেতু এটা এইচএসসি 22 জন্য একটা ফ্রি প্রোগ্রাম, অর্থাৎ পুরোটা একবারে হচ্ছে তোমাদের যেটা যেটা দরকার সব সাবজেক্টগুলো শেষ করা হচ্ছে। তো এটার জন্য আপাতত হচ্ছে ওইটা রেকর্ডিং আমি আপলোড দিয়ে দিবনি। আর তোমরা তো জানো এটা কিন্তু কেমিস্ট্রির একটা উইক যাচ্ছে, তাই না? কেমিস্ট্রি উইক যাইতেছে, অর্থাৎ পুরো উইক জুড়ে হচ্ছে আমাদের কেমিস্ট্রি চলবে। আশা করছি পরের উইকে আমাদের রাজশাহী কলেজের বারিক নেতা স্যার ক্লাস নেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, একটু বুঝো তাহলে এটাকে, আশা করি আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত। দেখো এখন একটু সংকরণে যাই। সংকরণ, তো সংকরণ কিছুই না, যে কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম যে অসম শক্তি, অসম হচ্ছে কি শক্তি বিশিষ্ট, অসম শক্তি প্লাস বিষম আকৃতি, অধিক্রমণ ঘটে, অধিক্রমণ ঘটে যখন অসমটা হয়ে যায় সম, বিষমটা হয়ে যায় সম, সবগুলাই যেহেতু হয় সম, তাহলে সম শক্তি সম আকৃতি বিশিষ্ট কি কি এটা কার খেলা? এটা কার খেলা? এটা হচ্ছে অরবিটালের খেলা। অরবিটালে পরিণত হয় তখন এই যে ঘটনাটা আমি কি বলি সংকরণ, অথবা বলে সংকরায়ন, অথবা বলে হাইব্রিডাইজেশন। দেখো এস দিয়েও হয়, জেড দিয়েও হয়, তুমি যেভাবে ফিল করো, আমি জেড দিয়ে দিই। ওকে, এই হচ্ছে বিষয়। এখন এই হাইব্রিডাইজেশনের যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে আমাদের যেটা দেখাবো আকৃতি দেখাবো। দেখো আমরা কি কি দেখাবো এখানে, আমরা ইথেন ইথিন ইথাইনের আকৃতি ফ্যাক্টর দেখাবো। তারপর হইতেছে আমরা কি করব যে sp3 এর ভিন্নতাটা দেখব, অর্থাৎ আমরা সূত্রভিত্তিক সংকরণটা দেখব। তারপর হইতেছে যাব আমরা sp3 এর ভিন্নতা, যেটা তোমাদের এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে ওকে, আমাদের ক্লাস অলমোস্ট হচ্ছে 52 মিনিট হয়ে গেছে এবং বাজতেছে 11:45। ইনশাআল্লাহ আমাদের ক্লাস চলবে। পরে যারা হচ্ছে বিয়ে করবা তারা তো অবশ্যই ক্লাসটা দেখে অনেক উপকৃত হবে আশা করি। আচ্ছা দেখো তাহলে আমরা কি করছি এই পর্যন্ত সবাইকে আশা করি বুঝতে পারছি। এখন দেখো যে কি করতেছিলাম আমরা, হ্যাঁ আমরা এখন সংকরণটা দেখবো। সংকরণটা মনে করো যে আমি যদি ধরি sp3, আমি ধরতে পারি sp2 এরপরে করব sp। দেখো sp3 মানে একটা s এর সাথে আমার 3টা p এর আমার অদক্ষেপ মানে অধিক্রমণ ঘটেছে। sp2 মানে আমার একটা s এর সাথে 2টা অরবিটালের অদক্ষেপ ঘটেছে বা সংকরণ অবস্থান করছে। অর্থাৎ sp2 সংকরণ মানে কি, আমার px py সংকরণ ঘটেছে, আমার pz টা অসংকরিত আছে, অসংকরিত। বেসিক কি অসংকরিত হবে চিত্রের মধ্যে এদেরকে আমি কিসে রাখবো, ডাম্বেল আকৃতি রাখবো, ডাম্বেল রাখবো। আচ্ছা sp মানে আমার একটা s এর সাথে আমার px ঘটেছে, আমার py আর pz এরা কি আমার অসংকরিত অবস্থায় আছে। ওকে, ব্যাপারটা বুঝছি। এখন একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে সংকরণের ক্ষেত্রে দেখো আমি কখন মিশাইতে পারবো। যেমন কেউ যদি অলমোস্ট ডাবল থাকে, কেউ যদি অলমোস্ট কারোর সাথে বন্ধনে আবদ্ধ হয়, কেউ কিন্তু নতুন কোনো বন্ধনে আবদ্ধ হইতে চায় না। কারণ কে বলে স্বাভাবিকভাবে খুবই, এটা হচ্ছে আমাদের বাহ্যিকভাবে যেমন রুলস, আমাদের কেমিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রেও একই রুলস। কেউ যদি অলমোস্ট একটা জোড়া গঠন করে ফেলে, তুমি চাইলেও তার মধ্যে কি তুমি ট্রিপল মাধ্যম হিসেবে থাকতে পারবা না, সেটা হচ্ছে অবশ্যই কি হয় না। সেম টু সেম যে আসলে যে আমাদের হচ্ছে যে জোড়া গঠনটা, যেটা যে আমরা এই যে তোমাদের কি এস এর সাথে px ঘটাইতেছি, py ঘটাইতেছি বা pz ঘটাইতেছি, যাদেরই ঘটাই না কেন অবশ্যই তাদেরকে কি করব আমরা জোড়া রাখবো না, তাদেরকে অবশ্যই আমি সিঙ্গেল ইলেকট্রনে নিব, অবশ্যই একটা ইলেকট্রনে নিব।
অবশ্যই তারা কি শেষ কক্ষপথে, বুঝতে পারছি। তার মানে একটা মৌল যার যেই মৌলের আমি সংকরণ ঘটাইতে চাই, সেই সংকরণ মানে হাইব্রিডাইজেশন বা মিশানো বা অধিক্রমণ ঘটানোর জন্য অবশ্যই তাকে আমার উত্তেজিত করতে হবে, অথবা যে কোনো উপায়ে তারিখে আমার অযুগ্ম ইলেকট্রনে নিতে হবে। তাহলে যদি নিতে চাই, মনে করো আমি কিসের চাই, py pj, তাই না? এখন sp3 কার চাই, মনে করো অ্যালকেন আমি গঠন করতে চাই, অ্যালকেনের দেখাইতে চাই, সেই অ্যালকেনের একটা উৎকৃষ্ট উদাহরণ ইথেন। sp2 এর ক্ষেত্রে আমি দেখাইতে চাই মনে করো অ্যালকিন বা ইথিন, এটার মনে করো দেখাইতে চাই ইথাইন। খুবই সোজা। s এর জন্য আমার এরকম, px এর জন্য আমার কি, এই যে x অক্ষ বরাবর এরকম ডাম্বেল, py মানে কি আমার y অক্ষ বরাবর ডাম্বেল, pz মানে কি হচ্ছে আমার z অক্ষ বরাবর ডাম্বেল। ইকুয়ালস টু কি হবে, আমরা জানি সংকরিত হয়ে গেলে যখন তারা তিনটাই সংকরিত হয়ে যায়, s এর আকৃতি হয় এই যে এরকম বেলুনের মতন, এটাও কি এরকম বেলুনের মতন, বেলুনের মতন, বেলুনের মতন। আচ্ছা আমি কার করতেছি, ইথেনের করতেছি, তার মানে কার্বন রে উত্তেজিত করে আগে তাদের দেখাই দিই কি আছে। 1s2 2s1, দেখো উত্তেজিত যখন করছি 2s1 2px1 2py1 2pz1, যখন উত্তেজিত করেছি তখন আমার এই চারটা সিঙ্গেল ইলেকট্রন আছে। তার মানে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, আরেকটা কি, যে আমার এখানে আরেকটা ইলেকট্রন। এই চারটি ইলেকট্রন যখন গঠন করে তখন এদের গঠনটা কিছুতে হয় চতুস্থলকীয়, অর্থাৎ sp3 এর চতুস্থলকীয়। এই যে তিনটা মনে করো স্থলক আমার গঠন করছে, জাস্ট একটু যদি দেখাই, এই যে আমার চতুস্থলকীয় আকৃতির মতন হয়, হাতে দেখানো যদিও একটু কষ্টকর। এই আমার চতুস্থলকীয় চারটা স্থলকের মতন আকৃতি থাকে। এটা যদি আমি দেখাইতে চাই তখন আমার কেমন হবে, একটা আমার পাখার মতন উপরের অংশ, একটা আমার ঠিক তোমার দিক তাক করা। এখন তোমার দিক তো তাক করাইতে পারবা না, খাতা তো লিমিটেশন আছে, তাহলে এমনি লিখবা, একটা এই দিকে যাবে আর একটা এই দিকে যাবে। তাহলে যদি লিখি চারটা, তখন চারটা আমরা কেমনে লিখবো বলতো, এই যে বুঝতে পারছি। এখন এদের সাথে দেখো যে আমার যখন হইছে এই যে কার্বন, এটাও কি একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, আমি এটা কার করতেছি, অ্যালকেন মানে মিথেনের করতেছি, মনে করো মিথেন। মিথেন মানে কি আমার, মিথেন মানে হচ্ছে দেখো মিথেন, এই যে CH4, এখানে একটা 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 এরা সংকরিত চিত্র হয়ে গেছে, আমরা কি সংকরণ গঠন করে ফেলছি। এখন এখানে একটা কি দিতে হবে, আমার হাইড্রোজেন দিতে হবে, আমার হাইড্রোজেন দিতে হবে, হাইড্রোজেন দিতে হবে। হাইড্রোজেন দেওয়া মানে কি, এই যে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেন আর একটা ইলেকট্রন দিয়ে তারা কি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে। একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন মিলে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, একটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রনের হাইড্রোজেনের সাথে বন্ধন, একটা ইলেকট্রন আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে। এই হচ্ছে কি আমার মিথেনের স্ট্রাকচার। সেম টু সেম আমি যদি করতে চাই ইথিনের দেখাইতে চাই, আই রিপিট ইথিনের দেখাইতে চাই। ইথিন মানে কি হচ্ছে, আমার একটা S এর সাথে আমার px ঘটেছে, আরেকটা কি ঘটেছে, আমার py ঘটেছে। ঘটেটা আমার হবেটা কি, ঘটে হবে কি, এটার আকৃতি যে একই, sp হইলে কি যে এরকম হয় এরকম হয়। এখন দেখো ইলেকট্রন ইলেকট্রনে কি হয়, বিকর্ষণ হয়, অর্থাৎ এদের আকৃতিটা এমন আকারে থাকবে যেন এরা সর্বোচ্চ আকার স্টেবল আকারে থাকতে পারে। তাহলে স্টেবল আকারে থাকার জন্য দেখো তুমি যে ক্লাস করতেছো তোমার উপর একটা ফ্যান চলতেছে, সেই ফ্যানটা চলতেছে না তো, এখন তো শীতকাল, তো সেই ফ্যানটার একটু আকৃতি দেখাও যে ওই ফ্যানটা কিন্তু সর্বোচ্চ দূরত্বে আছে, প্রতিটা সর্বোচ্চ অ্যাঙ্গেল ডিস্টেন্স আছে, সেই ফ্যানটার মতন আকৃতিটা হবে। এবং সেই ফ্যানের মধ্যবর্তী কোণটা দেখো 120 ডিগ্রি, তাই না? তাহলে তখন হয় কি যে তোমার হইতেছে ত্রিভুজ আকৃতি বা এই আকৃতির হয়, এই যে তোমার এরকম 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 হয়ে যায়। ওকে, কারণ এই যে এটার জন্য একটা এরকম, এটার জন্য থাকে এই যে এরকম এরকম, তো তিনটে সিঙ্গেল আমার এরকম হয়ে যায়, বুঝতে পারছি? তো এটাকে আমার একটা কার্বনে রাখছি, বাট আমার সংকরণটা দেখাইতে হবে কি দুইটা, অর্থাৎ হচ্ছে ইথিনের জন্য বসছি, ইথিনের জন্য বসছি। তার মানে এটা হচ্ছে একটা কার্বন, এরকম আরেকটা কার্বনে আমি এরকম পাবো। তাহলে এরকম যদি পাই আলটিমেটলি কেমন পাইতেছি, যে একটা কার্বন দিছি, একটা কার্বনে যে এরকম একটা পাখার মাথার অংশ, আরেকটা ছাতার পাখার মাথার অংশ, যাই হোক, আরেকটা এই যে এরকম এরকম, জাস্ট ওকে ওকে ওকে। আচ্ছা
এটার মধ্যে দেখতেছি আমার একটা পিজেড অসংকরিত অরবিটাল। পিজেড মানে অসংকরিত অরবিটাল, মানে আমার এটা অবশ্যই 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 আমার ডাম্বেল আকৃতির হবে। অন্যগুলা বেলন আকৃতির আমি যতই লিখি না কেন, এটা হবে আমার ডাম্বেল আকৃতির। তার মানে দেখো এখানে আছে সিঙ্গেল সিঙ্গেল, এরাও কি সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। এখানে ঘটেছে কি আমার সিগমা বন্ধন, এই যে সিঙ্গেল সিঙ্গেলে ঘটবে পাই বন্ধন, পাই বন্ধন। এবং আমি কি বলেছি যে এটা একটাই বন্ধন। তাহলে দেখো এই যে আমার একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে দাও একটা হাইড্রোজেন, এখানে দাও একটা হাইড্রোজেন, দাও একটা হাইড্রোজেন, দিয়ে দাও একটা হাইড্রোজেন, হয়ে গেছে হয়ে গেছে। ওকে, হাইড্রোজেন কি করছে, একটা সিঙ্গেল ইলেকট্রনের সাথে কি বন্ধন গঠন করছে। তাহলে আলটিমেটলি হচ্ছে কি যে সি ডাবল বন্ধন, সি হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ওকে, এটা হচ্ছে আমার ইথিনের সংকরণ চিত্রটা আমি বুঝাইছি আশা করি। এখানে আশা করি এখন যে অসংকরিত পি অরবিটাল বা কিভাবে আসলে পাই বন্ধন গঠন করে সেটা বুঝতে পারছি। আচ্ছা, পিয়াস ভাই আসছে। আচ্ছা ভাই, আপনি রাজশাহীতে কোথায় পড়ান? ভাই রাজশাহীতে আমাকে মালোপাড়ায় পাবা। এখন মনে হয় একটুই হচ্ছে, ঝাপস হচ্ছে। পিয়াস ভাইয়ের কথা একটু বলি। পিয়াস ভাই, উচ্ছ্বাস ভাই আমার জন্য আসলে অনেক জোস একটা মানে মানুষ ছিল, এবং হচ্ছে ভাইয়ার সাথে মানে কি বলবো, অনেক অনেক ভাইয়াদের অনেক মিস করি। ভাই রাজশাহী তো অবশ্যই আসবেন, আপনাদের অনেক দাওয়াত রইল। আমি আমি আসলে কিছু বলার নেই। পিয়াস ভাই, উচ্ছ্বাস ভাই, মানে ঢাকা তো আসলে অনেক বাস্তবতার জায়গা। সেই বাস্তবতার জায়গা যে হচ্ছে যে ভাইয়াদের ভালোবাসা এতটুকু হইতে পারে। আমি হচ্ছে ভাইয়াদের সাথে তো একদিন ছিলাম, ক্লাস নিছি, এবং পিয়াস ভাই ওই যে একটা 10 মিনিটস করে ওই দিন ক্লাসটা নিছি, যথেষ্ট কেয়ারফুলি আমাকে হচ্ছে মানে ক্লাসের সেট অর্থাৎ টাইম হয়ে যাইতেছে, বলতেছে যে এখন চলে যা, মানে অনেক একটা আমাদের ইনস্ট্রাক্ট করছিল সেদিন। ওকে, আমার সেট আপ করা থেকে ধরে ভাই পুরোটা ক্লাস আমার জন্য বসেছিল, প্রায় 1.5 ঘন্টার ক্লাস ছিল। তা আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। ভাই অবশ্যই রাজশাহীতে আসবেন, আমি অবশ্যই আপনাকে মিস করি অনেক বেশি। ওকে, হৃদয় হাসান বলতেছে ভাই আপনি রাজশাহীতে কোথায় পড়েন? হ্যাঁ বলছে তো, মালোপাড়াতে আমাকে পাবা। ওকে, মালোপাড়াতে পাবা। দেখো আমার এখন অনগোয়িং হচ্ছে এইচএসসি 22 একটা রানিং চলতেছে। 21 এর অ্যাডমিশন ব্যাচ একটাই হবে, একটাই মানে একটাই, আর একটা 23 এর ব্যাচ হবে। ওকে ওকে, দেখো একটাই, 3টা ব্যাচ ছাড়া আর বেশি করা আমার পসিবল না। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি। এখন আমি অ্যালকাইনটা দেখবো। অ্যালকাইন মানে আমার একটা এস এর সাথে একটা পিএক্স আছে, তার মানে আমার সংকলন গেছে পিএক্স, তার মানে আমার অসংকৃত আছে পিওয়াই পিজে, তার মানে তাদের আকৃতিটা হবে কি ডাম্বেল আকৃতির মতন। এখন আমি কার দিছি, আমি মনে করি ইথাইন করাইতে চাই। কার করাইতে চাই? ইথাইন। ইথাইন। তো এটার ক্ষেত্রে কি হবে? সেম কাহিনী, একটা এস এর ডাম্বেল দাও, তার সাথে একটা দাও পিএক্স, তারপর আমার হবে কি যে এদের আকৃতি দেখো, এটার আকৃতি কি এরকম বেলন আকৃতির মতন হয়ে যাবে, এটার আকৃতি কি যে বেলন আকৃতি, এটারও সিঙ্গেল এটারও সিঙ্গেল ইলেকট্রন। অবশ্যই প্রতি ক্ষেত্রে কার্বনের ইলেকট্রন দেখায় নিবা, এটারও কার্বনের ইলেকট্রন দেখায় নিবা, যেহেতু কার্বন করতেছো, যেহেতু উত্তেজিত তার মাথায় একটা কি স্টার চিহ্ন দিয়ে নিবা। স্টার চিহ্ন দিয়ে বোঝাবা যে সে স্বাভাবিক নাই, সে উত্তেজিত অবস্থায় আছে। হ্যাঁ ওকে, দেখো তখন দেখো দেখো যখন একটি ইলেকট্রন একই রুমে থাকবে, এরা পরস্পরের বিপরীত দিকে বিকর্ষণ করবে, তাই না? ইলেকট্রন কি দুইটা ইলেকট্রন আছে, দুইটা অরবিটাল, তখন বিপরীত দিকে বিকর্ষণ করবে, তার মানে তাদের বন্ডিং হবে কি 180 ডিগ্রি, তাই না? তাহলে দেখো আমার একটা কার্বন, দিস ইজ ফর 1 কার্বন, একটা কার্বনের জন্য কি হচ্ছে এই যে এরকম এরকম, দিস ইজ ফর 1 একটা কার্বনের জন্য। ওকে, এই যে একটা কার্বন একটা এস একটা পি, একটা এস একটা পি, সেম টু সেম আরেকটা কার্বন এরকম একটা এস আরেকটা পি, যারা কিনা হচ্ছে আমার একটা সিগমা বন্ধন গঠন করে ফেলছে। আচ্ছা, এখন আমরা কি জানি এখানেও একটা সিঙ্গেল, এখানেও সিঙ্গেল, এরা আবার কি হাইড্রোজেনের সাথে মিশছে, কিন্তু আমরা যেটা আঁকি না এখনো, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এটা অসংকরিত আছে পিওয়াই, এটা অসংকরিত আছে পিজেড। তাহলে পিওয়াই যদি অসংকরিত থাকে তাহলে অসংকরিত অরবিটাল আকৃতির নিয়ম কি, এই যে ডাইরেক্ট আমার কি বলে যে ডাম্বেল আকার আঁকতে হবে, কারণ এটা তো হচ্ছে অসংকরিত। এই যে ডাম্বেল আকারে আঁকলাম, পিওয়াই আঁকলাম, পিওয়াই আঁকার পরে মনে করো আমি আরেকটা আঁকবো, কিন্তু কালার পেন আর কই, যখন ক্লাস নিই তখনই খালি তুমি উধাও হয়ে যাও, হইলে হবে। এই যে এটা হচ্ছে আমার মনে করো পিজেড, পিজেড। ওকে, তো এরাও কি সিঙ্গেল ইলেকট্রন অবশ্যই, কারণ এদেরকেও কি উত্তেজিত করছে, অর্থাৎ 2px1 একটা, 2py1 একটা, 2pz1 একটা। তখন আমার হবে কি এই যে আমার নীলে নীলে হবে আমার একটা পাই বন্ধন, একটাই কিন্তু, কারণ ইলেকট্রন উঠানামা করতেছে, এরকম উঠানামা করতেছে, উঠানামা, কারণ দে আর ডিলোকালাইজড, কারণ তারা মুক্ত, তারা ডিলোকালাইজড,
তারা অসংকৃত, যেহেতু তারা অসংকৃত, তার মানে কি তারা এরকম করতেছে যখন ঠিক যখন একই অবস্থানে থাকতেছে তখন একটা বন্ধন এবার বন্ধন গঠন করতেছে, আবার নিচে আসতেছে তখন কি নিচে একটা বন্ধন গঠন করতেছে। সেম টু সেম আমার এটা হচ্ছে পিওয়াই এর একটা পাই বন্ধন, আবার সবুজের মধ্যে আরেকটা আমার কি পাই বন্ধন, যেহেতু এদের ডোরা কাটা দিয়ে রাখতে পারো, এই যে সবুজের মধ্যে আরেকটা পাই বন্ধন, এদেরকে তোমাদের বইয়ের ডোরা কাটা দিয়ে দেখাইছে, ডোরা কাটা দিয়ে বলতেছে যে আসলে এরা যে হচ্ছে একটু মানে এরা যে অসংকরিত এটা দিয়ে আসলে বুঝাইছে ডোরা কাটা দিয়ে, অন্য কিছুই না। তো এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো। এই পর্যন্ত ভাই ইথিন আবার প্লিজ ইথিনটা বুঝাবো। হ্যাঁ ভাইয়া তৈরিও তো তার মানটা একটু মুখস্থ করে নিও, তোমার কমেন্টটা সবই দেখছি। ওকে দেখো যে ইথিনটা কিছুই করি নাই, অ্যালকিন sp2 একটা spxpy তিনটা যেহেতু আমার কি বলে হাইব্রিডাইজড অরবিটাল হবে, তার মানে তিনটা হওয়া মানে আমার তোমার মাথার উপর যে একটা পাখা আছে তিনটে ইলেকট্রন মনে করো কিভাবে থাকতে পারে, অবশ্যই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। মনে করো একটা বৃত্তরে যদি 3 ভাগে ভাগ করো তাহলে কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই তো থাকে, তাই না? এই যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দিছো, আরেকটা হচ্ছে এটা অসংকরিত, এটার 120 দিছো, এটার একটা আরেকটা হচ্ছে মুখোমুখি করছো দিয়ে যেটা অসংকরিত একটা পাই বন্ধন গঠন করছে, এই হচ্ছে কাহিনী। ওকে আচ্ছা এই পর্যন্ত কি বুঝছো কিনা একটু বলো, আমি তোমাদের এখন একটা তেলাওয়াত শেখাবো, এই পর্যন্ত একটু রেকর্ড করে ফেলো, ঠিক আছে? তোমাদের অনেক শখ ছিল, ইনশাআল্লাহ এখন তোমাদের হচ্ছে একটা তেলাওয়াত শেখাবো, শোনাবো ইনশাআল্লাহ, শেখাবো না তো। একটু হচ্ছে তোমরা স্ক্রিনশট চাইলে তুলতে পারো, আগে তুলতে পারো। এই পর্যন্ত বুঝছো কিনা অবশ্যই তোমাদের কমেন্ট চাই। আচ্ছা এদের মধ্যে আরো অনেক তথ্য দিতে পারি, যেমন এটা কার্বনের মধ্যে দূরত্ব, দেখো ব্যাপারটা বুঝো, এটা কার্বন যদি আমি এটা হচ্ছে ইথেন আঁকতাম, এটা তো একটা মিথেন আঁকছি, তো এটার ক্ষেত্রে যদি আমি ইথেন আঁকতাম, ব্যাপারটা বুঝো, এটার ক্ষেত্রে যদি আমি ইথেন আঁকতাম তখন এটার কার্বনের একটা দূরত্ব ছিল, এই কার্বনের দূরত্ব হচ্ছে ইথেনের ক্ষেত্রে বা অ্যালকেনের ক্ষেত্রে তোমার হয়তো হচ্ছে 0.154 ন্যানোমিটার, এটা 0.154 ন্যানোমিটার, এটা 0.134 ন্যানোমিটার, আর এটার কার্বন দূরত্ব মানে দূরত্ব সিগমা বন্ধনের যে দূরত্বটা এটা হয়তো 0.121 ন্যানোমিটার। ওকে এই হচ্ছে কি আমার দূরত্ব। তো এটা অ্যালকিনের যেমন ডাবল বন্ধন আছে আর কি বেনজিনেরও ডাবল বন্ধন আছে, তো এইগুলো অর্গানিক কেমিস্ট্রির অংশ। তো এই কার্বন দূরত্ব এটা যেমন 0.134 ন্যানোমিটার, আমরা বেনজিনে গেলে সেটা হয়ে যাবে 0.139 ন্যানোমিটার। এগুলো ডাটাগুলো তুলে নাও, আমি যা মুখে বলতেছি তুলে নাও, কারণ এটা তো ওই এই চ্যাপ্টার অংশ না, বাট যেহেতু আসে এখানে লিখতে গেলে আরো বেশি হিজিবিজি হয়ে যাবে। ওকে এই পর্যন্ত কি বুঝতে পারছি? সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে আচ্ছা তাহলে একটু তেলাওয়াত শোনায় ফেলি, সূরা বাকারার লাস্টে 3 আয়াতটা শোনাই। দেখো সূরা বাকারার লাস্টে 3 আয়াত শোনাবো নাকি সূরা হাশরের লাস্টের দিকে আয়াতগুলো শোনাবো, কোনটা শোনাই? আচ্ছা হাশরের লাস্টের দিকে শুনি। আচ্ছা ক্লাস নিতে অবস্থা কাইলে গেছে, গলার অবস্থা নাই, যাক একটু শোনাই, তোমরা অনেক ইনবক্স করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এতটুকুই থাকছে সাদাকাল্লাহুল আযীম গলার অবস্থা নাই অলমোস্ট প্রায় মনে হয় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে বুঝতে পারছো একটু হচ্ছে আমরা ইকো দিতে পারতাম বাট আসলে গলার অবস্থা নাই প্রায় 1 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়ে গেছে বুঝছো যাই হোক ওকে যাই হোক অনেকে ক্লাস এই পর্যন্ত করছো 12টা 3 বেজে গেছে যাই হোক দেখো গলার প্রেসার বুঝতেই পারছো একটা না চিল্লায় কথা বলতেছি আমি একটু দিতে পারি ভোকাল বা মোটামুটি প্র্যাকটিস করা হয় তো যাই হোক দেখো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি তাই না সবাই এই পর্যন্ত ক্লিয়ার আমরা ক্লাস করতে থাকি দেখো এখন যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা গরম ধরছে একবারে দেখো যে সংকরণ মোটামুটি আমরা বেসিকটা বুঝছি সংকরণের বেসিকের পরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সংকরণ নাম্বার বের করা সংকরণ নাম্বার দেখো সংকরণ নাম্বার থেকে আমি কেমনে বের করব n এর মান যদি 3 হয় n এর মান 2 হয় দেখো স্বাভাবিকভাবে n এর মান 5 হইতে পারে কোনো ব্যাপার নেই দেখো n এর মান যখন 4 হয় তখন সেটা হইতে পারে কি আমার sp3 হইতে পারে তাই না আরেকটা হয় sp2d এটা ব্যতিক্রম এটা জটিল যোগের ক্ষেত্রে সেটা কি হয় সেটা একটু দেখাইতেছি sp2d হয় আচ্ছা তারপর কি বলে যে আমরা যদি n এর মান 3 দেখি n এর মান 3 মানে একটা s এর সাথে দুইটা p এর সংকরণ দেখো তিনটা মোট অরবিটাল n এর মান যখন 2 তখন আমার একটা s এর সাথে একটা p n এর মান কি কখনো এক হওয়া পসিবল না ভাই সংকরণ করতে হলে অবশ্যই দুইজন তো লাগবে একজনে কিছু মিশা হয় নাকি ভাই দেখো তাহলে একটা জিনিস বুঝো সেটা হচ্ছে যে sp2d এটা একটা ব্যতিক্রম সেটা একটু লিখে নাও এটা আসে কপার টেট্রামিন কপার নাইট্রেট কি বলে কপার আয়ন যেটাকে বলে কপার সালফেট ধরো এই হচ্ছে বিষয় তো এটার সমান সংকরণটা হবে sp2d এটা কেন জটিল যোগের মধ্যে এটা একটু ব্যতিক্রম এটা হচ্ছে জটিল যোগের লেকচারে পাবে আচ্ছা তো sp3 আচ্ছা n এর মান যদি 5 হয় তাহলে আমার কি সর্বোচ্চ মনে করে sp3 পর্যন্ত গেছি n এর মান 5 হয় মানে sp3 তাহলে আরেকটা থাকে সেটা d তাই না আচ্ছা তারপর আমার আর কি হইতে পারে ধরো n এর মান 6 তখন আমার কি হবে যে sp3 এই d2 এই n এর মান 6 এর জন্য মনে রাখবা যে দুইটা হইতে পারে একটা হচ্ছে d2 টা আগে হইতে পারে sp3 আরেকটা হইতে পারে sp3 d2 কোনটার ক্ষেত্রে কখন যখন হইতেছে তোমার সায়ানাইড যদি থাকে যদি তোমার কোনো জটিল যোগের সায়ানাইড দেখো তাহলে d এর আগে দিবা কারণ সায়ানাইড আগে 3d অরবিটালের মধ্যে কি আগেই চুপসানো শুরু করে দেয় ওই আগে কি অ্যাকশন করে দেয় কারণ সায়ানাইড হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড আর যদি কোনো দুর্বল লিগ্যান্ড দেখো মনে করো H2 আছে অ্যাকোয়া আছে বা অন্য কোনো একটা আছে ফ্লোরিন ক্লোরিন এগুলো আছে তখন হইতেছে এবং n এর মান 6 তখন হচ্ছে এই যে এটা দিবা sp3 d2 হবে বুঝতে পারছো তো যারা একটা উদাহরণ একটু দেখাই দিই মনে কর যে আয়ন CN6 তো এটার ক্ষেত্রে মনে করো যদি আমরা দেখি এখানে যেন কি আয়নটা হয় ওয়েট জাস্ট আ মিনিট হ্যাঁ ধরো আমরা এটার ক্ষেত্রে দিছি সাপোজ হচ্ছে আমরা দিছি K4 ঠিক আছে তো এটার ক্ষেত্রে যখন আমি সমানতা দেখব তখন এটা কিন্তু হবে D2sp3 বুঝছো কারণ আয়রনের সাথে দেখো সায়ানাইড আছে এবং এটার সংকর নাম্বার হয় 6 কেন 6 হয় এর একটু ডিটেইলস আছে দ্যাট মিন্স 6টা মিলেই হচ্ছে আসলে আমরা যদি এটার আকৃতিটা দেখি অর্থাৎ এটা আমাদের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো যাই আমরা এটা একটা एग्जांपल দিছি যে যদি সায়ানাইড থাকে যদি দেখো শক্তিশালী লিগ্যান্ড সায়ানাইড
অথবা অ্যামোনিয়া দেখো, তখনই আমার ডিটা আগে দিবা, সায়ানাইড আর অ্যামোনিয়া। কেন? কারণ হচ্ছে এরা কি 3d ইলেকট্রনে সংকুচিত করে সায়ানাইড আগে গিয়ে সংকরণের ডিতে গিয়ে প্রবেশ করে, তাই হচ্ছে আগে ডি টু দিবা। আর যদি কোনো দুর্বল দেখো, যেমন অ্যাকোয়া এই ধরনের যদি দেখো, তখন হবে কি sp3d2। এই হচ্ছে কি আমার সংকর নাম্বার বের করার জিনিস বা টেকনিক, ঠিক আছে? আচ্ছা, তারপরে অংশ দেখো, সেটা হচ্ছে, এটা তো বুঝছি, এখন আমরা সংকর নাম্বারটা বের করবো কিভাবে? বলে না যে হু উইল বিল্ড আ ক্যাট, মানে যে ওই যে একটা বিড়ালের গলায় আসলে মালাটা পরাবেটা কি? দেখো না, নাম্বারটা বের করবো কিভাবে? তো এই নাম্বার বের করার জন্য একটা সুন্দর সূত্র আছে, সূত্র দুইটা আছে। তো সেই সূত্র দুইটার মধ্যে সবচেয়ে বেশি যেটা দিয়ে সবকিছু প্রায় করতে পারো, সেটা হচ্ছে যে তোমার n ইজ ইকুয়ালস টু ভ্যালেন্স ইলেকট্রন, শেষ কক্ষপথের মোট ইলেকট্রন, যোগ একযোজী ইলেকট্রন, x মানে কি একযোজী, মাইনাস ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা প্লাস অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, রিপিট ইলেকট্রন সংখ্যা। যেমন আমার একটা জিনিস থেকে, যেমন সোডিয়াম প্লাস দেওয়া মানে কি, এটা দেখো সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা, যদি আমি প্লাস দিই হয়ে যাবে কি 10টা, তার মানে ইলেকট্রন চলে গেছে। তার মানে প্লাস দেওয়া মানে হচ্ছে আমি তখন কি দিতেছি, 11 মাইনাস এই যে একটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 10 লিখতেছি, তাই না? এই তো কাহিনী, এভাবেই তো লিখতেছি সেম টু সেম। যে এখানে প্লাস দেওয়া মানে এই যে ক্যাটায়নের নাম্বারটা সেটা আমার মোট ইলেকট্রন থেকে বিয়োগ হইতেছে। সেম টু সেম, আমার একটা ক্লোরিন আছে, এখানে আছে 17, জাস্ট আমি একটা মাইনাস দিছি, মানে এটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 18 হয়ে গেল। ওকে, আমার ক্লোরাইড মাইনাস ইলেকট্রন 18, কারণ ক্লোরিনের ছিল 17, একটা ইলেকট্রন সে নিচে মাইনাস হয়ে গেছে, তখন সে একটা ইলেকট্রন যোগ করতেছে। ওকে, তার মানে অ্যানায়নের যে সংখ্যাটা সেটা যোগ করব, ক্যাটায়নের সংখ্যাটা বিয়োগ করব। কার থেকে? আমরা বিয়োগ করব যে ভ্যালেন্সের ইলেকট্রন সংখ্যা, এটা কি শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। আর এটা কি একযোজী মৌলের সংখ্যা বা একযোজী মৌলের ইলেকট্রন সংখ্যা, মানে একযোজী তো আসলে একটা ইলেকট্রন দিবে, তাই না? একযোজী মানে হচ্ছে সে একটা ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করবে, এই হচ্ছে বিষয়। একযোজী থেকে আসলে একটা ইলেকট্রন আসে, বুঝছো? তার মানে এখানে কিসের খেলা? বাবা তোমার দরবারে সব ইলেকট্রনের খেলা। সেই ইলেকট্রনগুলো কি? জাস্ট ইলেকট্রন। যদি আমার যদি জীবন থেকে চলে যায়, ক্যাটায়ন যদি দেখি তাহলে হচ্ছে তারে বাদ দিব, অ্যানায়ন দেখলে তারে যোগ করব, জাস্ট সংখ্যাটা। ওকে, আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝছি। এখন আমরা এই ফর্মুলা ইউজ করে অনেকগুলো করব। মনে করো যে আমরা কিছু প্র্যাকটিস করি, তো আগে একটা আয়ন দিই, আয়ন না দিয়ে আগে একটা নরমাল দিই। চলো, মনে করো যে আমি NH3 দিছি, দেখো তো প্রথমত এই যে আমার ভিটা, সেটা একটা আমার জিনিস বলতে মিস্টেক হয়েছে, যে এই কেন্দ্রীয় মৌল, এটা হবে কি কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন। কারণ কেন্দ্রীয় মৌল অর্থাৎ যে মৌলটা ধরো একাধিক মৌলকে কি হচ্ছে বন্ধনে আবদ্ধ করে রাখছে, সেই মৌলটাই তো আমরা হিসাব করব, তাই না? তো কেন্দ্রীয় মৌল হচ্ছে কি, চেনার অনেকগুলো উপায় আছে। আমরা জারণ মান দিয়ে দেখতে পারি, যেমন এখানে নাইট্রোজেনের জারণ মান +3, হাইড্রোজেনের আমার কি হচ্ছে দেখো যে হচ্ছে তোমার কি -1, তাই না? তাহলে হচ্ছে যেটা জারণ মানটা বেশি সেটা হচ্ছে স্বাভাবিকভাবে কেন্দ্র হয়, কিংবা গঠনগত যদি দিক দিয়ে দেখি, এই যে হাইড্রোজেন যেটা কেন্দ্রে অবস্থান করে সেটা হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল। তাহলে একটা জিনিস বুঝো, যে হচ্ছে মনে করো অ্যামোনিয়া নিছি, অ্যামোনিয়া এটা কি আমি সংকরণ বের করতে চাই, তাহলে সংকরণ বের করতে হইলে আমার কেন্দ্রীয় মৌল এটা নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন সেটা কত, নাইট্রোজেনের মোট ইলেকট্রন কত, সেটা হচ্ছে 7, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন কত 2, প্রথম কক্ষপথে, শেষ কক্ষপথে আছে 5টা, তার মানে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। এর সাথে একযোজী আছে কয়টা? 3টা একযোজী, মানে কি 3টা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দিতে পারে, মানে 3 একে 3 দিছে, মাইনাস কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, তার মানে দেখো এটা হচ্ছে হাফ দিবা, শুরুতে একটু সূত্রের মিস্টেক হয়ে গেছিল, সামনে হাফ দিবা, তাহলে 5 যোগ 3 ডিভাইডেড বাই হাফ ইজ ইকুয়ালস হবে 8/2 ইজ ইকুয়ালস হবে কি 4। তাহলে 4 যেহেতু হচ্ছে n এর মান, তার মানে এটা সংকরণ হবে sp3। ওকে, ব্যাপারটা বুঝছি। আমরা এখন H2O এর দেখব। H2O দেখো, H2O যদি দেখি যে এটা কেন্দ্রীয় মৌলকে অক্সিজেন মানে আমার ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের জন্য কত আমরা জানি যে 2, 6, তাই না? অক্সিজেন কত 8টা ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 6, একযোজী আছে দুইটা, ক্যাটায়ন নাই, ডিভাইডেড বাই হাফ ইজ ইকুয়ালস টু কত হবে 8/2 ইজ ইকুয়ালস টু 4, মানে কত sp3। ওকে, বুঝতে পারছি ভাইয়া?
সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? যাই আশা করি বুঝছি। চলো আমরা ক্যাটায়ন অ্যানায়ন আর ক্যাটায়ন দিই। ধর একটা মূলকের দিই, মূলকের জন্য আমরা কেমনে বের করি? সাপোজ মনে করো আমি দিছি অ্যামোনিয়াম প্লাসের সমান সংকরণ বের করতে চাই, আর আরেকটা দিছি মনে করো যে কার্বনেট 2 ঠিক আছে, আমরা অ্যামোনিয়াম প্লাসের দিছি আর এটা হচ্ছে কি কার্বনেট 2 এর দিছি। দেখো তো এখানে আবার কেন্দ্রীয় মূলকে নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় মূলকে কার্বন, তাহলে নাইট্রোজেন যেটা সেটা হচ্ছে হাফ অফ নাইট্রোজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন আমরা জানি 5টা, এক যদি দেখো 4টা হাইড্রোজেন আছে, তাহলে 4টা হাইড্রোজেন 4 * 1। দেখো এখন প্লাস 1 মানে কি ইলেকট্রনটা চলে গেছে তোমার জীবন থেকে চলে গেছে, মানে ক্যাটায়নের যে সংখ্যাটা সেটা কি হয় মাইনাস করতে হয়। তাহলে একটা প্লাস মানে কি একটা মাইনাস করো, আর কোনো অ্যানায়ন নাই, তাহলে এটাই হচ্ছে হিসাব। তাহলে 5 4 থেকে একবার দাও মানে কি 3 থাকে, 3 + 5 কত 8 ডিভাইডেড বাই 2 হচ্ছে 4। এই 4 মানে কি হচ্ছে sp3। সেম টু সেম তুমি কার্বনেটের জন্য আসো, কার্বনেটের জন্য দেখতেছো অ্যানায়ন আছে। দেখো এখানে অনেকেই ভুল করে অক্সিজেন 3টারে ধরে, কিন্তু অক্সিজেন আমরা কি জানি দ্বিযোজী, এরা কি 2টা করে ইলেকট্রন দেয়, আর 2টা মানে কি এরা অলমোস্ট কি মানে তাদের নিজেদের মধ্যে একটা বন্ধন কিংবা ঘটাস, তার মানে আমরা 2টা ইলেকট্রন ধরবো না, আমরা একযোগী ধরবো। তাহলে হাফ অফ কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত, এখানে কার্বনটা আমার কি বলে কেন্দ্রীয় মৌল বা সেন্ট্রাল অ্যাটম, তাহলে এই সেন্ট্রাল অ্যাটমের শেষ কক্ষপথ ইলেকট্রন আছে 4টা ইলেকট্রন। আচ্ছা কেন কার্বন ইলেকট্রন হচ্ছে 6টা ইজ কি 2 4 4টা ইলেকট্রন নিছি। অক্সিজেন কি আমার হচ্ছে জোড় ইলেকট্রন, তার মানে দ্বিযোজী, তার মানে এখানে এটাকে আমি কাউন্ট করব না। এখন দেখো যে মানে এখানে একযোজী, এখানে আমার লিখতে হচ্ছে না, ক্যাটায়ন আছে নাই, অ্যানায়ন আছে কয়টা আছে 2টা সে গ্রাজ করছে বা নিছে, তাহলে তখন হবে কি 3 হবে, তাই না? 6/2 মানে 3 হওয়া মানে কি কার্বনেটের সংগ্রহ হবে sp2। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা পুরাই আগুন বলতেছো। x একযোজী মৌল, একযোজী মৌলের সংখ্যা সায়েদা সুমাইয়া, যে বায়োলজি এক্সাম দিও ভাই, কেমিস্ট্রি ক্লাসে প্রেমে পড়ে গেলাম। আচ্ছা সমস্যা নাই, আরো অনেক প্রেমে পড়ার জায়গা আছে ইনশাল্লাহ, আরো হচ্ছে জায়গা না সরি আমার এখানে প্রেমে পড়বা ইনশাল্লাহ, আরো ক্লাস করতে থাকো ইনশাল্লাহ, আর হচ্ছে কেমিস্ট্রি শিখো ইনশাল্লাহ, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, বুঝছো? যাই হোক এগুলো তো বেসিক ক্লাস না, জাস্ট যেগুলো লাগবে সেগুলাই করতেছি, বুঝছো? এখন দেখো আমি বলছিলাম যে sp3 এর আকৃতি নিয়ে হচ্ছে আমরা ব্যতিক্রম বলবো। তো দেখো এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছি। দেখো এই পর্যন্ত বোঝার পরে আমরা একটা ব্যতিক্রম দিই যেগুলো অনেক ক্ষেত্রে অনেক পোলাপাইন বোঝে না, এগুলো দিই। মনে করো যে POCl3 দিই, POCl3 এগুলো বুঝে না অনেকেই। দেখো তারপর IF7, এগুলোর জন্য কেমন করবো? দেখো এগুলোর জন্য একই এইভাবেই করতে পারবো, যে হাফ অফ ধরছো, এখানে আছে কি ফসফরাস, কেন্দ্রীয় মৌল আমার কি এখানে ফসফরাস অবশ্যই। দেখো এটার যদি আমি সংকরণটা বের করতে চাই, দেখো ফসফরাসের শেষ কক্ষপথে আছে কয়টা 5টা, এখানে অক্সিজেন দ্বিযোজী, তার মানে এর কোনো ভ্যালু নেই, একযোজী আছে কয়টা 3টা, তাহলে হবে কত 4 = sp3। IF7 এখানে কেন্দ্রীয় মৌলকে আয়োডিনের হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা 7টা, কারণ এ হচ্ছে 17 নম্বর গ্রুপ, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন 17 নম্বর গ্রুপ, মানে যেমন ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টা থাকে, ক্লোরিনের ক্ষেত্রে যেমন 287, ব্রোমিনের জন্য যেমন 28, এরপর হচ্ছে কত হয় 8 মেবি 87, এরকম করে কি এটার হয়, এটা মেবি হচ্ছে কত জন হয় এটা একটু দেখতে হবে। যাই দেখো যে এটাও লাস্টে 7 থাকে, এটাও লাস্টে 7 7 7 7 7, দ্যাটস হোয়াই ইটস 17। দ্যাট মিন্স আয়োডিনের শেষ কক্ষপথে আমার থাকে কত হাফ অফ 7 যোগ একযোজী কয়টা আছে, ফ্লোরিন কি একযোজী মৌল না, একযোজী মৌল কয়টা আছে 7টা, কোন অ্যানায়ন নাই ক্যাটায়ন নেই, হাফ অফ তাহলে হইতেছে কি 14 হইতেছে 7টা মানে কি sp3, তারপর হচ্ছে কত আমার d3। ওকে সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার?
সবাই কি ক্লিয়ার বুঝছো? সবাই ওকে? কিরে ভাই, আমার লাইভ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি নাকি? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? একটু ভাইয়া বলো তো। ওকে, সবাই কি ক্লিয়ার? একটু বলো ভাই, সবাই কি ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে এটাকে আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে এটা হচ্ছে বুঝতে পারছি। এখন যেটা লাগবে সেটা হচ্ছে গতে আসবে, ঘতে আসবে। দেখো VESPR ফর্মুলা, VSPR কখন? দেখো sp3 এর ব্যতিক্রম ফর্মুলা বলে দেখো, ব্যতিক্রম ব্যতিক্রম। দেখো sp3 যে আকৃতিগুলো তাদের বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল 109.28 মিনিট, 109 বা ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত ছিল। বাট আমার হয় NH3 এর 107, আমার H2O এর হয় 104.5 ডিগ্রি অ্যাঙ্গেল। তো প্রথমত কেন এরা 107 হয়, কেন 104 হয়? আবার এরা তো প্রথমত একটা ব্যতিক্রম, একটা কারণে হয়। আবার ব্যতিক্রমের উপর আরেকটা ব্যতিক্রম হয়, সেটা হচ্ছে NH3 এত, আবার NF3 হয় 102.5 ডিগ্রি বা 102 ডিগ্রি আমরা বলতে পারি। PH3 হয় মেবি হচ্ছে এটা কত যেন, মেবি 92 ডিগ্রি ছিল। জাস্ট এটি একটু করে নিই, একটা ক্লাস নিতেছি তো এটা আমার খেয়াল আসতেছে না। জাস্ট এ মিনিট, এটা হচ্ছে আমরা একটু দেখে নিই। ওকে ওকে, যাই হোক, এটা হচ্ছে এরকমই হবে। এটা যেন কোথায় আছে, হ্যাঁ এটা, হ্যাঁ PH3 আমাদের কত হবে? PH3 হয় 94 ডিগ্রি, 94 ডিগ্রি। দেখো এই PH3 sp3, এটাও sp3, সবগুলো sp3। তো এরা ব্যতিক্রম নাম্বার 2, অর্থাৎ NH3 সিরিজের NF3 PH3। H2O সিরিজের মধ্যে যদি দেখি, H2O সিরিজের মধ্যে যেমন এটা হচ্ছে 104.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি ডিগ্রি সেন্টিগ্রেড না, সরি 105 কি বলে 104.5। তারপর H2S আছে যেটা কিনা 92। চলো এটি একটু আলোচনা করি খুব স্বাভাবিকভাবে। দেখো প্রথমত এখানে ঘটেটা কি, দেখো যে এটা VSPR যে মূল নীতিটা সেটা হচ্ছে যে আমাদের তো ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা আমার মুক্ত জোড় থাকতে পারে, আমার বন্ধন জোড় থাকতে পারে। আমার মুক্ত জোড়ে আমি লন পেয়ার ধরতে পারি LP। এখন এই মুক্ত জোড় আর মুক্ত জোড়ের মধ্যে ইলেকট্রনে তো ভাই বিকর্ষণ ঘটে, সেটা মুক্ত জোড়ে হইতে পারে, মুক্ত জোড় বন্ধন জোড়ে হইতে পারে, বন্ধন জোড়ে হইতে পারে। তার মানে LP একটা বিকর্ষণ হইতে পারে, আমার LP একটা BP বিকর্ষণ হইতে পারে, আবার আমার BP আর BP বিকর্ষণ হইতে পারে। ওকে, এখন আমার কথা হচ্ছে যেগুলো মুক্ত জোড় সেগুলো তো ভাই অনেক ডিলোকালাইজড হয়, তার মানে তাদের মধ্যে যে বিকর্ষণটা হবে অনেক বেশি হবে, তার মানে LP যে বিকর্ষণটা সেটা অনেক বেশি হবে। আবার যেখানে একটাই LP আছে, একটাই জোড় আছে মুক্ত জোড় আর এক বন্ধন জোড়, তখন মুক্ত জোড় অবশ্যই বন্ধন জোড়ে হবে। দেখো মুক্ত জোড় বিকর্ষণ তখনই হয় যখন একাধিক হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, একাধিক মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তখন এটা ঘটে। যেমন H2O। আচ্ছা LP-BP কোথায় ঘটে? যেমন হচ্ছে NH3, এখানে একটাই মুক্ত জোড় ইলেকট্রন থাকে, বুঝতে পারছো? একটাই মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আর এটার ক্ষেত্রে দেখো এই যে দেখো। ওকে, আচ্ছা BP মানে এখানে কোনো মুক্ত জোড় নাই, এখানে কোনো মুক্ত জোড় নাই, তাদের মধ্যে জাস্ট বন্ড পেয়ার বিকর্ষণ ঘটে। ওকে, এখন দেখো এদের মধ্যে তো একটা বিকর্ষণ, দেখো এদের মধ্যে তো একটা বিকর্ষণ, দেখো সেক্ষেত্রে এই LP-LP বিকর্ষণটা অবশ্যই LP-BP থেকে বড়, এরপরে BP-BP থেকে বড়। এখন দেখো এই যে এটার মধ্যে যে এই বিকর্ষণটা, এর বলতেছি LP-LP। আমি একটা থেকে যদি দেখাই, এটার মধ্যে যে বিকর্ষণটা, এই যে মুক্ত জোড় LP, আর এটা কি, এটা বন্ড P, এটা হচ্ছে BP। LP-BP এর মধ্যে যে বিকর্ষণটা, এই পোরশনটা এটা বলতেছি LP-BP। আমার এই BP-BP এর যে বিকর্ষণটা, এটারে বলতেছি আমি
এটাই কি বলতেছি, এটাই দেখো, এটা হচ্ছে একটা বিপি আর এটা একটা বিপি। কেন? এই যে অক্সিজেনের ইলেকট্রন আর হাইড্রোজেন ইলেকট্রনের একটা বন্ধন ইলেকট্রন, তার মানে এরা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এদের মধ্যে কি বিকর্ষণটা হবে? বন্ড পেয়ার ইলেকট্রন। দেখো, আর আমরা অ্যাঙ্গেলটা কোথায় দিই? আমরা অ্যাঙ্গেলটাও এই বরাবর এভাবে দিই। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে সবগুলা জিনিসের একটা কমন একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? যার বিপি বিপি বিকর্ষণ বেশি, সেই কি তার এই আকৃতি তুলনামূলক বেশি হয়, তার আকৃতি তুলনামূলক বেশি হয়। একটা কথা বুঝছো? বেশি হয়। এটা 2 নম্বরে লিখো। 1 নম্বর আরেকটা কথা যেটা বুঝছো, যে লন পেয়ার যদি বিকর্ষণ থাকে, এলপি এলপি যদি থাকে, তাহলে বেশি চাপ পাবে। এলপি এলপি মানে থাকা মানে কি? তাদের মধ্যে বেশি চাপ, বেশি চাপ। তখন বেশি যদি চাপ পড়ে, একটা জিনিস বুঝছো, যে এটা যদি বেশি চাপ পড়ে, তখন এটা বন্ড অ্যাঙ্গেলটা কি আরো ছোট হয়ে যাবে। এখানে আছে, এখানে আছে, এটা কি এরকম এরকম। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তার মানে এলপি এলপি যদি বেশি হয়, তখন হয়ে যাবে কি, তখন আমার এলপি যদি বেশি থাকে, তখন আমার কি হয়? আকৃতি বিকৃতি বেশি হয়। বন্ড অ্যাঙ্গেলের বা বন্ড অ্যাঙ্গেল বিএ এর বিকৃতি বেশি হয়। ওকে ওকে, ব্যাপারটা এই দুইটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখো। এখন আমাদের যে ফার্স্ট স্টেপটা আছে, সেই ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে H2O এর জন্য। মনে করো, আমরা মনে করো প্রথম NH3 এর জন্য যাই। NH3, দেখো এখানে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। এখন এই যে এটা কি এলপি, এটা কি বিপি, এটা বিপি, এটা বিপি, তাই না? এখন এটার এলপি এর সাথে বিপি হইতে পারে, এলপি এর সাথে বিপি হইতে পারে, বিপি বিপি হয়, বিপি বিপি হয়। তো এরকম ঘটার ফলে দেখো, যেহেতু এলপি বিপি, এলপি এর সাথে বিপি একটা ঘটতেছে, ইজ গ্রেটার দেন বিপি বিপি বিকর্ষণ, তাই না? তাহলে দেখো, যেহেতু এদের ভারটা বেশি বেশি বেশি, তার মানে কি এটা একটু সংকুচিত হয়ে যাবে। তখন সংকুচিত হয়ে যায়, আমার এরকম হয়ে গেছে, এটা তখন চতুস্থলকীয় আর থাকলো না, এটা বন্ড অ্যাঙ্গেল হয়ে গেছে 160 ডিগ্রি। বুঝতে পারছি কেন করছে? এটা এলপি বিপি বিকর্ষণের জন্য, যেহেতু এলপি আছে, এন্ড এলপি যত বেশি থাকবে তত কি আমার বিকর্ষণ হবে। যেমন H2 এর জন্য দেখো, অক্সিজেন এরকম থাকার কথা ছিল, এটা 109 থাকার কথা ছিল, বাট হইছে কি, এই যে এটা একটা এলপি, এটা একটা এলপি, এলপি এলপি এর মধ্যে, এই দুই নোডের মধ্যে একটা মারাত্মক বিকর্ষণ, আবার এর সাথে চলতেছে আরেকটা বিকর্ষণ এলপি বিপি, এর সাথে চলতেছে আরেকটা এলপি বিপি বিকর্ষণ। আর এটা কি বিপি, আবার এটাও বিপি, বিপি বিপির মধ্যে আরেকটা বিকর্ষণ আছে, তাই না? কিন্তু আমরা যেখানে দেখতেছি এলপি আছে, তার মানে এলপি বিকর্ষণটা অনেক বেশি এবং এটার ভারটাকে নিচের দিক যাইতেছে। আবার এলপি বিপি একটু তার তুলনামূলক কম, এরা প্রোটেক্ট করতে চাইলেও কি এটা নিচেই নামবে। আবার বিপি বিপি তো আরকম, তার মানে এটা আলটিমেটলি প্রেসার দিতেছে নিচের দিকে, এবং এটা কোন প্রেসার? এলপি এলপি প্রেসারটা বেশি পড়তেছে। এলপি এলপি যেহেতু প্রেসারটা পড়তেছে, এই এলপি এলপি প্রেসারটা পড়তেছে এই দুই মুক্তজোড় বিকর্ষণটা পড়তেছে, যার ফলে এদের বন্ড অ্যাঙ্গেলটা একটু ছোট হয়ে যায়। এই এর ফলে এটার আকৃতিটা বি আকৃতির হয়, কোনো চতুস্থলক না, এবং এটা হয় কত? 104.5 ডিগ্রি। ওকে, বুঝতে পারছি ভাইয়া? ওকে, আচ্ছা এখন দেখো যে আমরা কি দেখবো, আমরা NH3 দেখছি, এখন আমরা H2O দেখবো। আমরা এখন দেখবো কি H2O তো দেখছি। এখন দেখো যে NH3 এর ক্যাটাগরির তিনটা ভিন্ন। NH3 দেখছি, আমরা চলো NF3 টা দেখি। NF3 টা কেন 102.5 ডিগ্রি? এটা কেন? দেখো এখানে যে নাইট্রোজেনটা আছে তার সাথে তিনটা হাইড্রোজেন আছে, এখানে যে নাইট্রোজেনটা আছে তার সাথে তিনটা ফ্লোরিন আছে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত ভাই? 4। হাইড্রোজেনের 2.1, নাইট্রোজেনের কত? 3, এটা 3। আমরা জানি কি যে যেটা বেশি অধিক তড়িৎ ঋণাত্মক মূল, তারা তাদের বন্ধন ইলেকট্রনের নিজের দিক টানে, তার মানে তাদের ইলেকট্রনের টেন্ডেন্সি এই দিকে, ইলেকট্রনের টেন্ডেন্সি এই দিকে, ইলেকট্রনের টেন্ডেন্সি এই দিকে।
এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের দেখো হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মতা বেশি, তার মানে হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে নাইট্রোজেনের দিকে, হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল নাইট্রোজেনের দিকে, হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল নাইট্রোজেনের দিকে। এখন একটা জিনিস চিন্তা করো, যদি যদি ইলেকট্রনগুলা পার্শ্ববর্তী এখানে এখানে যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা অনেক কমে যায়, যার ফলে এদের মধ্যে বিকর্ষণটা কি বিপি বিপি বিকর্ষণ বেশি হবে। দেখো বিপি বিপি বিকর্ষণ কার বেশি, দেখো এখানে একজন মুক্তযোগী ইলেকট্রন আছে, এখানে একজন মুক্তযোগী ইলেকট্রন আছে। দ্যাট মিন্স এটার যে এলপিবিপি যেমন দিবে এটারও এলপিবিপি সেম। এলপিবিপি মানে চাইতেছে কমাইতে, এলপিবিপি চাইতেছে কমাইতে। বাট দেখো এটার মধ্যে দেখো এটার মধ্যে যেহেতু কেন্দ্রের দিকে ইলেকট্রন, তার মানে ইলেকট্রনগুলো অনেক কাছের দিকে থাকে এবং তাদের মধ্যে বিকর্ষণটা অনেক বেশি হয়, যার ফলে তাদের যে প্রোটেস্ট করার ক্ষমতা অনেকটা বেশি থাকে, যার ফলে তারা কি উপরের দিক ঠেলতেছে, অর্থাৎ এটার বিপি বিপি বেশি। ওকে, কিন্তু এটার বিপি বিপি দেখো একবারে কম। এদের বন্ধন ইলেকট্রন একেবারে প্রান্তীয় অবস্থানে আছে, প্রান্তীয়। এদের মধ্যবর্তী ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব অনেক দূরে দূরে থাকে, এদের মধ্যবর্তী বিকর্ষণ অনেক কম হয়, যার ফলে এটার বিপি বিপি অনেক কম। আর বিপি বিপি যদি অনেক কম হয়, বিপি বিপি মানে কি হচ্ছে আমার প্রোটেকশন, এটা যদি অনেক কম হয়, ব্যাপারটা বুঝো, আমার বিপি বিপি যদি অনেক কম হয় তার মানে আমার এই যে এরা তো উপর থেকে কি করতেছে ফোর্স দিতেছে, আমার প্রোটেকশন যদি কম হয় তাহলে আমার আকৃতি বিকৃতি বেশি হবে। তার মানে আমার যেহেতু এটার ফোর্সটা আমার একই, এটার ফোর্সও একই এলপিবিপি, বাট এটার বিপি বিপি অনেক কম, থোড়া, কারণ ইলেকট্রনগুলো প্রান্তীয় অবস্থানে গেছে, আর প্রান্তীয় অবস্থানে এটা বিকর্ষণ একেবারেই হচ্ছে না, বাট এটা আছে কি কেন্দ্রীয় দিকে। ওকে, তার মানে যে বিপি বিপি যদি তোমার কোথাও বেশি পাও তখনই হচ্ছে হবে কি যে তারে কি দিয়ে দিবা, তার বন্ড অ্যাঙ্গেল কি ছোট হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা ক্লিয়ার? ব্লার হচ্ছে হয়তো অনেকটা একটানা ক্লাস নিচ্ছি তো এটার জন্য মনে হয়। আমাদের ক্লাস অলমোস্ট 1 ঘন্টা 37 মিনিট হয়ে গেছে। তোমরা এখনো যারা শেয়ার করো নাই অবশ্যই একটু শেয়ার করে দাও, যদি বেশি ব্লার হয় আমরা একটু ওয়েট করি। হ্যাঁ ঠিক হয়ে গেছে। আমরা জাস্ট আরেকটা হচ্ছে দেখাবো, NF3 দেখাইছি, এখন আমরা P3টা একটু দেখাই, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। দেখো তো এটা তো আমরা বুঝছি যে এটার বিপি বিপি অনেক কম ছিল, যার ফলে কিনা এটা 102 ডিগ্রি হয়েছে, তাই না? মানে এখানে অতটা বিকৃতি করাইতে পারি না, এখানে বেশি বিকৃতি হয়েছে। আচ্ছা, এখন P3 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে দেখো, হাইড্রোজেন দেখো এখানেও তো একজোড়া মুক্তযোগী ইলেকট্রন। তো দেখো এখানে যে P এর ক্ষেত্রে আমার হচ্ছে যে আমরা এখানে ফ্যাক্টর করবে কি, এখানে দেখো স্বাভাবিকভাবে NF3 আর হইতেছে P3। তো এদের ক্ষেত্রে আসলে যে ফ্যাক্টর ঘটে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমার তড়িৎ ঋণাত্মকতা কত দেখো 3, আমার ফসফরাসের ক্ষেত্রে এটা হচ্ছে আমার কত যে 2.5, তাই না? আমাদের ফসফরাসের ক্ষেত্রে যখন দেখব তখন এদের হচ্ছে আমাদের যে তড়িৎ ঋণাত্মকতা সেটা হচ্ছে কত হয় যে 2.5 হয়ে যায়। একটু জাস্ট হচ্ছে হ্যাঁ দেখো সরি 2.1 এটার জন্য একটা সরি এখানে আমি মিস্টেক করেছি। তাহলে এটাও 2.1 আর এটা কত দেখো আমার এটা হচ্ছে আমার 3 ছিল। এখন দেখো যেহেতু এটা হচ্ছে আমার 2.1 আর এটা হচ্ছে কি আমার 3, সেক্ষেত্রে হচ্ছে যে এদের যে বন্ড ইলেকট্রন অর্থাৎ বিপি যে ফ্যাক্টর, অর্থাৎ এটা যে বিপি এটা তো হচ্ছে তোমার প্রান্তে অবস্থান থাকে, আর এটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা অনেক কম থাকায় এবং এটা কি আমার হচ্ছে কি বেশি থাকে। জাস্ট এ মিনিট এখানে মেবি আমার একটা হইছে। এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য আমার লাস্টের দিকে কি হয় যে হচ্ছে এটার আমার যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা কি কমে যায়। আচ্ছা, এটার আমি একটু বিস্তারিত আমি সামনের ক্লাসে দেখে দিবনি, একটা নিশ্চিত ইনশাআল্লাহ সামনের ক্লাসে এটার বিস্তারিত পার্টটা আমি লাস্টের দিকে ইনশাআল্লাহ দেখিয়ে নেবনি। আমাদের ইনশাআল্লাহ একটা ক্লাস হয়েছে, এটার বিস্তারিত অংশটা লাস্টের দিক দেখাই দেবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের দেখে নিব। অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট নিয়েছি এটার, অর্থাৎ NH3 আর P3 ব্যাপারটা আমরা আগামী ক্লাসে এটা দেখিয়ে দেন হচ্ছে আমরা পরের অংশে যাব। দ্যাট মিন্স রাসায়নিক পরিবর্তনের জন্য আমরা প্রথম পোর্শনে হচ্ছে আমাদের ফাজানের নীতি এটা বাকি আছে, আর এটা দেখাবো। এটা দেখানোর পর আমরা ফাজানের নীতিতে যাব। ফাজানের নীতিটা শেষ করে দেন আমরা রাসায়নিক বন্ধন ক্লাসটা স্টার্ট করব। ওকে,
তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। এটার মূলত তফাৎটা হয় মূলত ইলেকট্রোনেগেটিভিটির জন্য। এটা আমি আরো ভালো করে ভিজুয়ালাইজ তোমাদের বোঝাই দেবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। ওকে, আজকে আর ক্লাসটা না বাড়াই, এতটুকু ইনশাল্লাহ থাক। ওকে ওকে আচ্ছা, তাহলে এই পর্যন্ত যেটা বলছি এটা বাদে এই পর্যন্ত কি বুঝছো কিনা একটু জানাও, যে কোনো কি সমস্যা আছে কিনা একটু বলো। ক্লাসটা কেমন লাগছে এবং কে কে শেয়ার করনি তারা একটু নক দাও দেখি। যারা যারা এখনো শেয়ার করো নাই, ক্লাস দেখছো বাট শেয়ার করো নাই। হ্যাঁ ওকে, তো আশা করি ক্লাসটা অবশ্যই অনেক তোমাদের জন্য ইফেক্টিভ ছিল। আমি আমার চেষ্টা করেছি সর্বোচ্চ তোমাদের যেন একটা ক্লাসে অনেক অনেক কিন্তু ডিটেলস তথ্য দিছি। অনেক অনেক আশা করি উপকৃত হইছো। ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। যারা যারা শেয়ার সালাত আদায় করেনি অবশ্যই শেয়ার সালাত আদায় করে নিবা। যারা প্রতিটা ক্লাসে আমি বলি বাবা মার যেন কখনো বাবা মার সাথে তোমার যেন খারাপ আচরণ না হয়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবা। ওকে, আজকে এই পর্যন্ত অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।